ছোটবেলাটা একদমই অন্যরকম ছিল। আমি খুব মানে বোকা টাইপের মেয়ে যাকে বলে ওরকমটা ছিলাম। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার ছোট 2 ভাই আছে। মানে আপনি সবার বড়? আমি সবার বড়। বাবা কি করতেন? আমার বাবা কুয়েত থাকে। এখনো কি কুয়েত থাকে? আমার বাবা এখনো কুয়েত থাকে, গত 22 বছর যাবত কুয়েত আছেন উনি। ও, তার মানে তো আপনি জন্মের পরে বাবাকে সেভাবে দেখিনি বলে? না, সেভাবে আমার বাবাকে কাছে পাইনি, যেটা ছোটবেলা থেকে আমার একটা আক্ষেপ ছিল যে ভালোবাসাটা কম পাইছি। আচ্ছা আচ্ছা। দেন সেখান থেকে আমার ছোটবেলাটা বড় হওয়া আমার নানু বাড়িতে। আচ্ছা। আমি 5 বছর অবধি নানু বাড়িতে ছিলাম। তারপর দাদু বাড়িতে নিয়ে এসে আমার স্কুলে ভর্তি করে। সেখান থেকে স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম, অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু আমার আব্বু আর আম্মুর মধ্যে ঝামেলা করতো আমার দাদু, যার জন্য স্কুলে পড়াটা হইতেও কিন্তু আবার মাঝে মাঝে গ্যাপ পড়ে যেত। ঝগড়া হওয়ার জন্য চলে যেতে হতো নানুর বাড়িতে। একবার টোটালি সব কিছু নিয়ে সেটেল হলাম নানু বাড়িতে। দেন আব্বু যখন বাংলাদেশে আসলো তার আগেই কিছু কথা বললো। তারপর নানু বাড়ি থেকে থানা পুলিশ করার পর ওখান থেকে নিয়ে আসলো। তারপর সেখান থেকে আস্তে আস্তে থানা পুলিশ হইলো। আমার আম্মুর নামে কিছু কথা বলছিল বাজে, যার জন্য কে বলেছিল? আমার দাদু বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। আমার বড় চাচা বলছিল যে তুমি, মানে আমার আব্বুকে, তুমি যদি না ছাড়ো তোমার বউকে তাহলে তুমি চলে যাও বা এরকম কিছু একটা বলছিল। একটা ফ্যামিলি প্রবলেম নিয়ে থানা পুলিশ করতে হয়েছে। তখন আব্বু ডিরেক্ট বলে দিয়েছিল যে তোমার বউকে যদি তুমি ছাড়তে পারো তবে আমার বউকে ছাড়বো। তারপর আর কারো কোনো কথা থাকে না। সেখান থেকে স্কুলে আমি নর্মালি কেজি স্কুলে পড়তাম। তো কেজি স্কুল আগের দিনে স্টুডেন্টের সংখ্যা খুব কম থাকতো, সেই সূত্রে স্টুডেন্ট কম আর আমি খুব চুপচাপ ছিলাম। তারপর ওখান থেকে আমাদের কেজি স্কুলটা 3 পর্যন্ত ছিল, যেহেতু টাকা লাগতো প্রচণ্ড, সবার পক্ষে সম্ভব ছিল না। তারপর আমার ক্লাস 4-এ ভর্তি করানো হলো প্রাইমারিতে। সেখানে স্যারের খুব প্রিয় হয়ে উঠছি আমি, কারণ খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তো তখন থেকে আস্তে আস্তে আমার পড়ার প্রতি থেকে মনটা সরে আসলো। ফ্যামিলির ঝামেলা এই সমস্ত কিছু ভালো লাগতো না। তারপর ওখান থেকে একটা ছেলে আমায় খুব ডিস্টার্ব করতো আমার এলাকার। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রেম কি ভালোবাসা কি বুঝি না, বুঝার বয়সও না অ্যাকচুয়ালি। আমি হাফ প্যান্ট পরে দৌড়াই, তখন আমি গায়ে জামাও পরি না, এতটাই ছোট। তখন নর্মালি নিছি আমি। আমার আম্মা ওই ছেলেটাকে জামাই বলে ডাকতো সবসময়, কারণ আমি ছোট, ওইভাবে নেয়নি। কিন্তু ছেলেটা সত্যি সত্যি আমায় খুব পছন্দ করতো, এতটাই পছন্দ করতো যার জন্য আমাদের ওখান থেকে চলে আসতে হয়। আমাদের গাজীপুর আগে থেকে বাড়ি ছিল, কিন্তু এখানে আমরা সেটেল ছিলাম না। তারপর গাজীপুরে এসে সেটেল হইলাম। এখানে এসে সেটেল হওয়ার পর আমার নতুন করে ভর্তি করলো। এখানে ভর্তি হওয়ার পর যেটা হলো, কোনো ফ্রেন্ড নাই, আমি চুপচাপ, মানুষের কাছে সবাই কম আসে খুব। দেন আমি একাই থাকলাম স্কুলে। এটা কোন ক্লাসে? এটা তখন ক্লাস 8-এ। ওকে। তারপর 3 মাস পর একটা মেয়ের সাথে আমার আলাপ হলো, ওর নাম তানিয়া। ওর সাথে আমার এত ভালো ফ্রেন্ডশিপ হইলো, মানে একজন আরেকজনের সাথে থাকতে পারি না। আমার আম্মা ওকে আমার বর বলতো, মানে ও যা বলতো আমি তাই শুনতাম। ও বিবাহিত ছিল। আমাদের এলাকা আর ওদের এলাকা পাশাপাশি ছিল। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমাদের বন্ডিংটা ভালো হলো। কিন্তু ও একটু অন্যরকম ছিল, একটু না অনেকটাই। ও অন্যকে টাকা খাওয়া পছন্দ করতো। ও আমার সাথে আসতে যাইতো, কখনো ভাড়া নিতাম না। দেন আমরা এইভাবে আস্তে আস্তে কিছু বছর কাটাই। কিন্তু এর মাঝে আমরা এই এফএমটা খুব শুনতাম, মানে আমি প্রচণ্ড ফ্যান ছিলাম। আমার এমন অবস্থা ছিল, এটা না আসলে আমার ভালো লাগতো না। আচ্ছা, ঘুমাইতে পারতাম না, মানে বুধবার মানে আমার এফএম শুনতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার থেকে ওরও নেশা হয়ে গেল। এর মাঝে তানিয়ার নেশা হয়ে গেল। কিন্তু ও কখনো রাত জাগতো না, ও প্রচন্ড প্রেম করতো। বিবাহিত থাকা অবস্থায় প্রেম করতো। ওর বর থাকতো ঢাকা, ও থাকতো গাজীপুর। ওকে, ঠিক আছে, অন্য সম্পর্কে খারাপ কিছু না বলি। হ্যাঁ। দেন ও ক্লাসে, মানে ক্লাসটা মিস দিয়ে সেরা চুরি করে সে ক্লাসে শুনতো, আমি রেকর্ড করে রাখতাম, ও সকালে শুনে নিত। আচ্ছা। তারপরে এভাবে আমাদের চলতে থাকে দিন। এর মাঝে একদিন দেখা হয়, শুরুর দিকেই একটা ছেলের সাথে দেখা হয় ওর এলাকার। ও বলে যে এই ছেলেটা বিয়ে করছে কিছুদিন আগে, তখন মাত্র 13 দিন হয়েছে বিয়ে করছে। আমি বললাম এতটুকু ছেলের বয়স কত, বিয়ে করছে? পরে আমি ব্যাপারটা ওখানে ছেড়ে দিই, আমার ওটা না কোনো মাথা ব্যথা ছিল না। আমি তখনও চুপচাপই, আমি তেমন কিছু বলতাম না। দেন আমি যখন 9-এ উঠলাম, আমার ক্লাসে একটা স্যার ছিল, উনি আমায় পছন্দ করতো, মানে এতটাই পছন্দ করতো যা বলার বাহিরে।
ক্লাস টিচার পছন্দ করতো? আমার ক্লাস টিচার, ওনার হাইট 6 ফুট, যার তুলনায় আমি একদমই পিচ্ছি। আমার হাইট 5 ফুট। পছন্দ মানে কি স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো নাকি অন্য? স্টুডেন্ট হিসেবে না, উনি আমাকে লাভ করতো। বুঝলেন কিভাবে? আমি কখনো বুঝতে পারি নাই। ক্লাস করাইতো উনি, ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করাইতো, বাকি 5 দিন শুধু প্রেমের গল্প, আদার্স কিছু এরকম। ক্লাসের সবার মধ্যে? সবার মধ্যে। আমাদের স্কুল রে বাবা এটা? ওনার দেখে প্রচন্ড ভয় পাইতো, উনি প্রচন্ড মারতো, প্রচন্ড পরিমাণ ব্যাট দিত। আমাদের বিজ্ঞান ক্লাস নিত, যেখানে বিজ্ঞানে ওপেনলি কথা বলতে হয়। আমি কমার্সের স্টুডেন্ট, কিন্তু আমি কখনো সব নিয়ে মাথা ঘামাইনি। তারপর যখন ক্লাস 10-এ উঠলাম, উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটির পর, স্কুল ছুটির পর ক্লাসে গেলাম। দেন বললো যে না কিছু না, তুমি চলে যাও। সেকেন্ড দিন সেম কাহিনী। পরে বললো যে তোমার একটা কথা বলার ছিল। বললাম জি বলেন। পরে বললো আমার তো ভালো লাগে। বললাম তাই নাকি স্যার? বয়স কিরকম ছিল ওনার? বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত। স্যার তো অনেক ইয়াং স্যারও থাকেন। তখন 26-27, আমি যখন 10-এ পড়ি। ওনার বয়স তখন 26-27? হ্যাঁ এরকমই হবে। বিবাহিত ছিলেন? না, উনি অবিবাহিত ছিল। ওকে। তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি। আমি বললাম এটা কি বললেন স্যার? এটা বলে আমি চলে আসলাম। উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ, উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল, মানে এতটাই তেরা, কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না। দেন সেখান থেকে 1 সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল, জবটা। তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল। আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে, তো আমি এটা নর্মালি নিছি। দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার। ওকে ওকে। মানে আমি তখন শকড, মানে প্রচণ্ডভাবে। আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, যে স্যার কিভাবে একটা স্টুডেন্টের সাথে বিয়ে করব, আর আমার স্যার হয়, তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব? এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না, কিন্তু কিছুদিন যাবার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেল ওই ছেলের জন্য। এত শিক্ষিত একটা ছেলে, তখন BCS এ এক্সাম দিবে, তখনও দেয় নাই। তারপর আমি তো না, আমার আব্বু তো আমার সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না। হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ, তাও তখনও ছিল না। তো আমার নানা তখন অসুস্থ, আমাদের বাড়িতে এসেছিল। তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাব। সেই তুলনায় আমার বয়স খুবই কম, বিয়ের বয়স। হ্যাঁ, এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো। আম্মা একটানা 3 দিন না খেয়ে থাকলো, যাতে করে ছেলেটাকে আপনি বিয়ে করেন। হ্যাঁ, পরে আমি তাতেও কিছু বললাম না। দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হইব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিব, আপাতত যেন আমি রাজি হই। তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমার রাজি হতে সমস্যা নেই, আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই। উনি এই জন্যে বললো এখন থাকলে বড় ডিস্টার্ব করবো, আর এখন আমি অন্য কোনো স্কুল অ্যাডমিশন নিতেও পারবো না। তো সেক্ষেত্রে আমি ওইটা মাইনা নিলাম। দেন ওখান থেকে আয়সা, মানে ওর বাড়ির লোক, ছাড়ে বাড়ির লোক আয়সা আমার আংটি পরাইলো। আচ্ছা। আংটি পরানোর পর আমার স্কুলের কিছু ফ্রেন্ড ছিল, তানিয়া তো মাস্ট বি ওখানে ছিল, আরও 2টা ফ্রেন্ড ছিল। আমি সেদিন জানতাম না যে আমার সাথে কী হতে যেতেছে। তো তানিয়া আগ বাড়ায় বললো যে আজকে ওর বিয়ে। তো তানিয়া যা বলে আমি তাই করি, আমি ওখানে কখনো নাক গলাই না। তো যাই হোক, সেখান থেকে আংটি পরানোর পার্ট শেষ হলো। হ্যাঁ, তারপর বিয়ের দিন ঠিক করবে, তারা খুব তাড়াহুড়ায় আছে। এখন আমি তো আর রাজি হইতেছি না, কারণ আম্মা আমার একটা শর্ত দিছে যেটা আমি জানতামই না। তো তার মধ্যে আমার বার্থডে হলাম 17 তারিখে। আচ্ছা। তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল। আমি সেদিন দুপুর 12টার দিকে চলে আসি বাসায়, যেহেতু সকালে এক্সাম ছিল। বাসায় চলে আসি, আসার পর আমি প্রচণ্ড টায়ার্ড। তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই আমার পারমিশন ছাড়া। আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল, মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিল। তো যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমার ছোটোখাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি, আব্বু আমার জান, আমি আব্বুর জান, এরকম একটা ব্যাপার। তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না। ওর মাঝে আমার স্যার ফোন দিল, 2বার ফোন দিছি, আমি ফোন 2বারই কেটে দিছি। আমার মাঝে মানে মেজাজ প্রচণ্ড খারাপ, আমি কেন তার ফোন ধরবো তখন। তো 5 মিনিট পর দেখুন আমার বাসায় আসছে। আমি স্কুল ড্রেসও খুলিনি, আমাদের স্কুলে ফ্রক ছিল। আমি একটা জাস্ট ওড়না নিছি, ওড়না বলতে গামছা নিছি ঘরে। দেন উনি আসলো, আইসা আমায় জিজ্ঞেস করলো কী ব্যাপার, ফোন ধরতেছো না কেন? আমি বললাম এমনি।
এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাস করে চড় মারলো, কোনো কথা না, জাস্ট উনি বলছে যে ফোন ধরো না কেন, আমি বলছি এমনি, উনি আমার চড় মারছে। প্লেসটা কোথায় ছিল, মানে আপনার বাসায়? আমার বাসায় আমার রুম রাখা, আমি আমার রুমে গিয়ে, মানে টিভির রুম, আমার রুমে টিভি রাখা, ওখানে আমি গেছি। মানে আপনার বাসায় তখন ওর যাতায়াত ইজি ছিল? ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে, আম্মা অ্যালাউ করতো। ওকে, মানে তখন শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। ক্লাসে গিয়ে পড়াতো, কি পড়াতো? বিজ্ঞান? বিজ্ঞান পড়াতো আমাদের। আচ্ছা, সবাই জানতো? সবাই জানতো যে আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা হয়ে আছে স্যার? হ্যাঁ, মানে উনি তখন স্কুল ছেড়ে দিছে আমাদের। ও স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে গেছে? তখন অন্য স্কুল যায় নাই, উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর এক সপ্তাহ আগে স্কুল ছেড়ে দিচ্ছে, যাতে স্কুলে কোনো ওনার কোনো কিছু বলতে না পারে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তখন কি করছে উনি? তখন উনি বেকার। তো বেকার অবস্থায় ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে ওনার সঙ্গে? ওই বিসিএস ক্যাডার হবে, ওনার অনেক টাকা হবে। বিসিএস ক্যাডার তো হয়নি এখন পর্যন্ত, তার আগেই মানে তারা ভাবছে যে শিক্ষিত, এত শিক্ষিত। কোথা থেকে পড়াশোনা করেছে ছেলেটা? ওনার বাসা ধামরাইল। না, পড়াশোনা করছে ইউনিভার্সিটি? আমি এত কিছু জানতাম না অ্যাকচুয়ালি, আমার ওনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ওনার প্রতি আমি কোনো। ঠিক আছে, আপনার গায়ে হাত তুললো, তারপর? হাত তুললো, আমি মানে খুব রেগে গেলাম। মানে সেখানবার উনি আবার প্রশ্ন করছে ফোন ধরো নাই কেন, আমি আবারও বলছি এমনি। উনি আরেকটা চড় দেওয়ার পর আমি চেয়ারে গিয়ে পড়লাম। চেয়ারটা আমাদের ছিল 15 বছর আগের, সেই চেয়ারটার সাথে সাথে ভেঙে গেল এত জোরে। মানে একজন টিচারের হাতেও তো যথেষ্ট শক্তি থাকে না, সব টিচারের হাতে যে শক্তি থাকে বিষয়টা এরকম না, মানে উনি তো আগে বলছেন উনি প্রচন্ড মারতো, ওনার দেখা প্রচন্ড ভয় পাইতো সব স্যাররা, মানে স্টুডেন্টরা প্লাস স্যাররা ওনার অ্যাভয়েড করতো। আচ্ছা, এরকম একটা ব্যাপার ছিল। তারপর উনি আমার আস্তে আস্তে মানে টোটাল 4টা চড় মারলো, মানে সময় যেহেতু ফার্স্ট 2টা মারার পর আম্মা আসলো, আম্মা আর আমার আঙ্কেল আসলো। আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে, আম্মাই সেটা না তর্ক না করে জানালা দরজা বন্ধ করে সে আমাকে যাতা বলা শুরু করলো। মানে ওই ছেলের প্রতি এতটাই মুগ্ধ। ভেরি স্ট্রেঞ্জ। আপনার বাবা তখন কোথায়? আমার বাবা বাহিরে, দেশের বাইরে। এই বিষয়টা জানতো যে পুরো বিষয়টা? উনি তখনও জানতো না। না, মানে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাড়িতে আসতেছে, ওটা উনি জানতো, কিন্তু জানতো আমার মতে, কিন্তু ভিতরে কি হয়েছে সেগুলো কিছুই জানতো না। সেটা আমিও জানছি পরে আব্বুর কাছে। ওকে, যাই হোক, তারপর স্টেপ বাই স্টেপ। তারপর ওখানে থেকে আমি আর কিচ্ছু বললাম না, আমার চোখে একটু জল ছিল না, আমি কান্নাটা ভুলে গেছিলাম। এতটা খারাপ লাগছে আমার যে আমার মা আমাকে সাপোর্ট না করে বাহির একটা ছেলেকে সাপোর্ট করতেছে। বিকজ আপনার বয়সটাও তো ওই সময়টাতে একেবারেই অল্প, ক্লাস 10 এ পড়ছেন মাত্র। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি বেরোয় গোসলে গেলাম। গোসলে গিয়া ড্রেস, নর্মাল একটা ড্রেস, বাসার ড্রেসে পরে আমার শ্বশুর বাড়িতে, আই মিন আমার ফুপু, ছোট ফুপুকে আমি শাশুড়ি আম্মা আর ফুপাকে শ্বশুর আব্বা বলি, তো অলওয়েজ এই নামেই বলি, সবাই এই নামেই চেনে। মানে এটা কি শখ করে বলে এমনিতে? হ্যাঁ, শখ করে ছোটবেলা থেকে বলি। তারপর ওখানে চলে গেলাম, তো ওখানে গিয়ে সেরা ফুপি বলতেছে যে কি হয়েছে, আমি কিছু বললাম না। 3-4 বার জিজ্ঞেস করার পর আমি ফুপায় কান্না করতেছি, মানে প্রচন্ড জোরে কান্না করতেছি। পরে আমার গালে দেখতেছে 5টা আঙুলের দাগ। পরে বলছে এগুলো কি, আমি বললাম, পরে সব কিছু খুলা বললাম, আর আম্মা এগুলো সব চেয়ে চেয়ে দেখছে। পরে ফুপি খুব রেগে গেল, ফুপাকে ফোন দিল। তারপর ফুপাও খুব রেগে গেল, কারণ ফুপা আমায় খুব ভালোবাসে, ফুপার কোনো মেয়ে নাই, আমাকে অলওয়েজ মেয়ের চোখে দেখে। ইনফ্যাক্ট মানে উনি আমায় এত আদর করে যা হয়তো নিজের সন্তানকেও করে না। দেন আব্বুকে ফোন দিল, আব্বু তখন সন্ধ্যা, আব্বুকে ফোন দেওয়ার পর আব্বু তো খুব চেতে গেল। আব্বু একটা কথা বললো, আমার মেয়েকে আমি কোনদিন ফুলের টোকা দেয়নি। সেখান থেকে বাহির একটা ছেলে আইসা কি করে মেয়ের গায়ে হাত তুলে, কেবল এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়েও হয়নি। তো আব্বু এটা বললো, বলার পর আব্বু বললো যে আমার স্কুলের সামনে যাও, আমাদের এলাকায় পুলিশ ফাঁড়িটা, বললো ওখানে যাও, যাই একটা জিডি করে আসো। এটা তো ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। ওকে, তারপর এটা বলার পর আমার ভালো লাগলো যে আব্বু আজও আমায় ভালোবাসে আগের মতো। এটা কিন্তু আপনার বাবা তো তখন মার সঙ্গে কথা বলতে পারতো, আপনার মার সঙ্গে ডিরেক্টলি কথা বলতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম ছিল না, তখন আমাকে আমার হাতে, পায়ে, গলায়, আমার ঘরের চারপাশে শুধু তাবিজ ছিল। মানে বিয়েতে রাজি করানোর জন্য আমার তাবিজটা পুরো ফেরা ফেলছিল। মানে আমি যত কনভিন্স, আমি এসব অন্ধবিশ্বাসে কখনো বিশ্বাস করতাম না, ইনফ্যাক্ট আজও করি না। তো সেখান থেকে আমায় বলা হলো যে তুমি যাও, ফুপিকে নিয়ে গিয়া জিডি করে আসো। তো ভালো,
সন্ধ্যার পরে ফুপি বললো যে একটা তো সমাধান হয়েছে, তাহলে এখন যা গিয়া কেক নিয়ে আয়। প্রতি বছর আমার বার্থডেটা খুব বড় করে করা হয়। তো কেক আনলাম, কেক আনা রাত্রেবেলা কেক টেক এটা। তো সকালবেলা ফ্রেশ একটা মুড নিয়ে উঠলাম। সকালবেলা যখন আব্বু ফোন দিল, আব্বু ফোন দিয়ে বলতেছে ওই ছেলে তো ঠিকই করছে। আচ্ছা, আমি তখন শকড, ফুপিও শকড যে কি বলতেছে, এক রাতের ভিতরে একটা মানুষ কিভাবে চেঞ্জ হতে পারে। পরে আমি বললাম যে বাদ দাও, তোমার ভাই চেঞ্জ হয়ে গেছে, তোমার ভাইও তাবিজের পাল্লায় পড়ে গেছে। ঠিকই করেছে বলে কি বলতেছিল যে এই কারণে ঠিক করেছে? কোনো কিছু না, জাস্ট বললো যে ঠিক করছে। আমি এটা মানতে পারতেছিলাম না, কিভাবে এটা ঠিক করলো। আমি যদি খুব খারাপ একটা কাজ করি তারপরও আমার বাড়িতে এসে আমাকে মারবো, এটা কেউ মেনে নিতে পারবো না। আব্বুর ফার্স্টে রিয়াক্ট আর পরে যে রিয়াক্টটা করলো সেটা আমার জন্য একটা মানে জীবন্ত লাশের মতন একটা ব্যাপার ছিল। আমি একটা অ্যাকচুয়ালি মাইনে নিতে পারিনি কোনোভাবে। পরে আমি আর আমার বাড়িতে ফিরলাম না, প্রায় 1 মাস আমি ওখানে থাকলাম। ওখান থেকে স্কুলে যাতায়াত করতাম ফুপুর বাসা থেকে, ফুপির বাসা থেকে। তারপর একদিন আইসা আমার বাসায় নিয়ে গেল, বুঝাই টুজাই নিয়ে গেল। কি আপনার মা? আমার আম্মা। তো বাসায় নিয়ে যাওয়ার পর ওখান থেকে স্কুল কন্টিনিউ করলাম। এর মাঝে ওই ছেলেটা চিরকুট পাঠাইছে, যেটা আম্মার কাছে চিরকুট পাঠাইছে আমার জন্য। তো সেগুলোতে আমি পড়া দেখিয়ে নাই, কারণ আমার কোনো ইন্টারেস্ট নাই। তারপর একদিন ফোন দিয়ে সেটা আম্মা পাশে দাঁড়ায় রয়েছে, লাউডে ফোন দিয়ে আমি কথা বলবো না। পরে লাউডে বলতেছে, আমার আম্মাকে মা বলে রাখতো যে মা আপনার মেয়ে আমাকে ভালোবাসে না, ডিরেক্ট এভাবে বলতেছে। লজ্জাটা মনে হয় যে আমি পেলাম সব থেকে বেশি। একটা ছেলে এতটা হ্যাঁ কিভাবে হয়। তো ওখান থেকে আমি আবার শুরু করে দিলাম উল্টা পাল্টা। আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা পড়া লাগলাম। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি। বললো যে কীরকম অভিনয়? আমি বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা। আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সেই মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে। তো খারাপ মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কি হবে? যাতে আমাকে বিয়ে না করে। ওকে, এটা আমার ছিল একটা ওই বয়সে যে কম বুদ্ধি থাকে। ওকে। তো আমি তখন এরকম শুরু করলাম। তো তখন কমপ্লেন আসা শুরু করলো। আব্বু একটা পয়েন্ট পেয়ে গেল যে তুমি তো খারাপ, তুমি এতগুলা ছেলের সাথে ঘোরাফেরা করো, কথা বলো, তাহলে তো খারাপ তো তুমি। আমি বললাম যে হ্যাঁ আমি তো খারাপ, আমি একদম কোনো আপত্তি না। হ্যাঁ আপোষে বললাম যে হ্যাঁ আমি খারাপ, তাহলে একটা খারাপ মেয়েকে বিয়ে করার জন্য ওই ছেলেটা কেন পাগল হয়েছে, ছেড়ে দিলে তো পারে। তারপরও নাছর বান্দা ছাড়বো না, এর ভিতরে ঝামেলা আরও বাড়তে শুরু করলো। দেন এমন সময় আমার টেস্ট পরীক্ষা শুরু হইব। তখন টেস্ট পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমার ঘরে আমারে বন্দি করে দিল। কিরকম? তাহলে দিল আমার রুমের মধ্যে আমার আম্মা। আপনি ছেলেটাকে যাতে বিয়ে করেন, হ্যাঁ সেই জন্য আপনাকে রুমে তালা দিয়ে দিল, আমার যাতে শিক্ষা হয়। ওকে, এরকম একটা ব্যাপার। প্রায় 1 সপ্তাহ আমার ঘরে একটানা তালা। এমনিতে আমি নর্মালি বেশি রুমের বাইরে যাইতাম না, কিন্তু তালাটা থাকলে একটা অন্যরকম ব্যাপার লাগে যে আমি বন্দি আছি, স্বাধীনতাটা আমার মধ্যে নাই। তো আমার প্রচন্ড কষ্ট হলো, এতটাই কষ্ট যে আমার বলার বাইরে। ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিত না। আমি তখন রুমে আসলো, আমার ইচ্ছা ছিল যে আমি স্কুলে যাব, পরীক্ষা দিব। আমি তো এখন পরীক্ষা না দিয়ে আমার 1 বছর নষ্ট হয়ে যাব, এটা ভাবতাম। তারপর 1 সপ্তাহ পর যখন আমার রুমে আসলো, জাস্ট আমার পরীক্ষাটা দিতে দাও, আমার আর কিচ্ছু চাই না, তোমরা যা বলবো আমরা তাই মেনে নেব। এসএসসি পরীক্ষা? হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতে দাও না, তোমার 1 বছর নষ্ট হয়ে যাবো, আমি আর কোনোদিন দাঁড়াইতে পারবো না কইরা। পরে অনেকক্ষণ ভাবলো, তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা কেউ একজন ধরে নিয়ে আসবো, এই জন্যই যাতে আমি পালায় না যাই। তো তখন ওইটা রাজি হলো, আমায় কয়েকদিন দিয়ে আসলো। সরাসরি যেত না, অলওয়েজ ফলো রাখতো পিছনে। আমি যখন পিছনে তাকাইতাম একটা ছেলেকে দেখতে পেতাম, ছেলেটাকে আমি চিনি না, ছেলেটা আমার আম্মা লাগাইছে না শিওর জানতাম না, কিন্তু কেউ না কেউ থাকতো। আর কিছু মুখ আমার একদম চেনা হয়ে গেছিলো। আমি যেদিকে তাকাইতাম ছেলেগুলোরে দেখতে পেতাম, অলওয়েজ আমার দিকে একটা মনে হয় যে ক্যামেরা ফোকাস করে আছে। তো সেখান থেকে এক্সাম দেই, রেজাল্ট আমার রেজাল্টটা খুব ভালো আমি আশা করি নাই কখনো। কারণ আমি যখন পরীক্ষা দেই আমি একটা দিন পড়তে বসতে পারিনি। এই জন্য পড়তে বসতে পারিনি, তখন আমার রুম থেকে আমি ক্লাস 4 থেকে আলাদা রুমে ঘুমাই। আমি কোনোদিন কারোর সাথে ঘুমাইতে পারি না। তখন এক ঘরে থাকতে হয়েছে, আমার রুম আলাদা রাখছে যাতে আমি
একা কিছু করতে না পারি, ইনফ্যাক্ট সুইসাইড অ্যাটেম্প বা আদার্স কিছু করতে না পারি বা পালা যেতে না পারি, সব কিছু মিলে তাদের সাথে থাকতে হয়েছে। আর আমাদের রুমে অলওয়েজ টিভি চলতো, যার জন্য আমি পড়তে পারিনি। বইগুলো কোথায় ছিল সেটাও জানি না। তো সবগুলো পরীক্ষা আমি না পড়ে দিই। রেজাল্ট খুব ভালো আসে নাই, একদম খারাপ আসে নাই, মোটামুটি একটা রেজাল্ট আসছে। তো সেখান থেকে পরীক্ষা দেওয়ার পরে আবার ওই ব্যাপারটা শুরু হয়। তখন পরীক্ষা শেষ করে আমি ডিরেক্ট বাসায় না গিয়া আমার আন্টির বাসা চলে আসি। আমার আন্টির বাসা ঢাকা যাত্রাবাড়ি। তো বাসে উঠে বাড়ি থেকে পালালেন আপনি? হ্যাঁ, পালালাম। বাসে উঠে আন্টির ফোন দিলাম যে আন্টি আমি আসতেছি, তোমার বোনকে যদি বলো তাহলে আমি আর যাব না। পরে আন্টি তো আমার জেদ হিসাবে খুব, মানে আমি কেমন জেদ দিমে সেটা জানে, সেই জন্য বললো যে কোথাও যাইতে হবো না, আমার কাছে চলে আয়। তো আমি আন্টির কাছে চলে গেলাম, ওখানে গিয়ে আমি 15 দিন থাকলাম। তো আন্টি বুঝায়া আবার আমার বাড়িতে পাঠালো। কিন্তু বাড়িতে আসার পর যেটা হয় নর্মালি সবসময় একই রকম, ওনারা আমার সাথে আবার সেম কাহিনী নিয়ে আসেরা। তো আমার একদম বিরক্ত লেগে গেল। পরে আমি বললাম যে এই সমস্ত বাদ দাও, হয়তো আমি ভুলভাল কিছু করে ফেলবো। তাও তারা শুনলো না। দেন আমার প্রতি এতটা প্রেশার ক্রিয়েট করলো, যার জন্য আমি সুইসাইডটা মানে একদম ফিক্সড করে নিলাম যে এটা আমার করতে হবে। মানে আমার জীবনটা একদম অন্ধকার মনে হয়েছে। আমি আদার্স কিছু ভাবতে পারতেছিলাম না। মনে হতো যে এটা কোনো জীবন না। বাবা মা এরকম হয় নাকি, যারা আমি সব থেকে বেশি ভালোবাসতাম সে আমার সাথে এরকমটা কীভাবে করলো। মানে সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গেছি আমি। তারপর সেখান থেকে আস্তে আস্তে কীভাবে যেন মানে আমার এরকম ছোড়াছড়িতে বাসা থেকে না করছে না কি জানি না। তারপর দেখলাম ব্যাপারটা একটু ধামাচাপা পড়ছে। এর মধ্যে কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে গেল। কলেজে ভর্তির জন্য আম্মা না বলল, কিন্তু আব্বু বলল যে যাই হোক ব্যাপারটা হয়তো ভুলে গেছে, ও ভর্তি করায় দাও। আগের ব্যাপার না, তারা মানে অনুতপ্ত যে না আমরা অন্যায় করছি, আমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমাকে জোর করাটা ঠিক হয় নাই। অনুতপ্ত কেন হলো? এই সুইসাইড করার অ্যাটেম্প নেওয়ার কারণে? হ্যাঁ। তো সেখান থেকে সুইসাইড করার অ্যাটেম্পটে আপনি, ওরা কি বুঝতে পেরেছিল যে আপনি সুইসাইড করতে যাচ্ছেন এরকম কোনো কিছু? আমার কি করেছিলেন আপনি? আমার হাতে এখানে কাটা, এখানে 4টে সেলাই করা। দেন আমি হাত কাটা, তারপর যেটা বলে বিষ খাওয়া, ওরকম মানে আমি প্রচণ্ড মানে ডাগের মতন হয়ে গেছিলো। আমি করতাম কি বলে ঘুমের ট্যাবলেট খেতাম। একদিন লাস্টে আমি খাইছিলাম মানে রেগুলারই 8-10টা করে খাইতাম, লাস্টের দিন আমি 16টা খাইছিলাম। তখন মানে আস্তে আস্তে আমার ব্যাপারটা খুব বাজে হয়ে গেছিলো। মানে এতটা খারাপ অবস্থা দেখা মা বাবা তো হাজার হোক হয়তো একটা অন্য কিছুর ভিতরে চলে গেছিলো, কোনো একটা লোভে বা যাই হোক, শিক্ষিত ছেলে শেষ পর্যন্ত ওখান থেকে ফিরে এসছে যে না ঠিক আছে বিয়ে না করলেও চলবে। হ্যাঁ। ওকে। দেন কলেজে ভর্তি করানোর পারমিশনটা আব্বু নিজে থেকে দিল। কলেজে ভর্তি হলাম, গাজীপুরেই হলাম। ওখান থেকে আমি তখন মাত্র একটা খারাপ সময় থেকে বের হয়েছি, এমনি তো চুপচাপ। তারপর ওখান থেকে আমার ফ্রেন্ডরা আমাকে চুপচাপ বলা শুরু করলো, আর আমি অলওয়েজ মুখ পায়ে থেকে ক্লাস করতাম। ফার্স্টের 3 মাস আমার ফেস কেউ কখনো দেখে নাই, না কোনো ফ্রেন্ড না কোনো স্যার। তারপরও খাওয়া দাওয়াটা আমি করতাম না কলেজে, ফেস বের করতে হবে দেখা। তো ফ্রেন্ড সার্কেলদের চাপে পড়া অন্তত টিফিন টাইমে আমার মুখটা খুলতে হতো। তো সেখান থেকে আস্তে আস্তে 2-1 করে চেনে। তার মাঝখানে এলাকার একটা ছেলের সাথে আগে চিনতাম, ওই এর আগে আমি বলছিলাম যে একটা ছেলে তানি আমার সাথে পরিচয় করে দিয়েছিল যে বিয়ে করছে। তো ছেলেটাকে আমি অ্যাকচুয়ালি পছন্দ করতাম না, মানে দেখতে খুব সুন্দর, যেমন লম্বা তেমনি বডি ফিটনেস। আমার মনে হতো ছেলেটা খুব অ্যাটিটিউড নিয়ে চলে। আমার আবার অহংকারী মানুষ একদম পছন্দ না। আচ্ছা। আমার আবার গরিবদের খুব ভালো লাগে, অহংকারীদের খুব অপছন্দ করি আমি। আর এটার কারণ হইলাম আমার বাবার প্রচণ্ড টাকা, কিন্তু আমার মনে হয় যে টাকা থাকলে পরে কেউ ভালো মানুষ হতে পারে না, ভালোবাসা থাকে না। মেন কথা ভালোবাসা থাকে না, কারণ আমি যেটা সব থেকে বেশি ভুগছি ভালোবাসা কম ছিল আমার মনে হয়েছে। কারণ যদি ভালোবাসা থাকতো আমার মা হয়তো বা তখন আমার পাশে থাকতো। ওকে। ওই খারাপ সময়টা আমি আমার পাশে পাইনি। তো সেই জন্য
ওই ছেলেটাকে আমি তেমন পছন্দ করতাম না। তো ওদের একটা দোকান ছিল, ওর চাচার দোকান, তো সেখানে ও জব করতো। আমার আম্মা আবার ওই দোকানের যত গহনা আছে ওখানেই বানায়। তো ঈদের পর ছিল সময়টা, যেহেতু ছুটির টাইম থাকে, কিন্তু আমাদের কলেজ ঈদের 3 দিন পরে খুলে। তো সেই ক্ষেত্রে আমার একটা গহনা বানানোর ছিল। তো আম্মা বলে যে ওই দোকানে যাইতে হবো। আমি 2 দিন ঘোরার পর ওই দোকানটা খোলা পাইনি। পরে আম্মাকে আমি ফোন দিয়ে বললাম যে না, এটা সম্ভব না, আমি আমার পরিচিত দোকান আছে সেখান থেকে করব। আম্মা বললো যে না, তুমি ওখান থেকে বানাইবা। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ছেলেটার সাথে আমার আবার দেখা হলো। দেখা হওয়ার পর হাই হ্যালো যেটা হয় নর্মালি। ওই ছেলেটা গহনার দোকানে কি করতো? তখন ওই দোকানে জব করে। ওকে, মানে ওর চাচার দোকানেও জব করে। আমি অর্ডার দিয়ে আসলাম। পরে দোকানের রুলস যেটা, নাম্বার দিতে হয়, হয়ে গেলে পরে ফোন দিব। তো আমার ফোনে একটা সিস্টেম ছিল যেটা আমার ফোনে যে কটা নাম্বার সেভ করা, শুধু ওখান থেকে কল আসবে, তার বাইরে কোনো নাম্বারে কল আসবে না। তো ছেলেটাকে আমি বলছি যে ভাইয়া আপনার নাম্বারটা দেন, সেভ না করলে আমার ফোনে কল আসবে না। তো উনি একটু অন্যরকমভাবে নিছে, একটা মেয়ে আমার নাম্বার চাইছে, মানে ব্যাপারটা একটু অন্যভাবে নিয়ে নিছে। পরে উনি অন্য নাম্বার থেকেও ট্রাই করছে যে আসলে সত্যি বললো না মিথ্যা। তো ট্রাই করে দেখে যে না, আমি সত্যি বলছি। তারপর নেক্সট টাইমে যখন আনতে গেলাম, তখন উনি আমার ফেসবুক নাম্বারটা, মানে অ্যাকাউন্টটা রেখে দিল। ফেসবুকে আমাদের আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়। যে ছেলেটাকে আমি সবথেকে ফেসবুক অ্যাকাউন্ট আপনি কেন দিলেন? আপনি এতটা কনজারভেটিভ ভাবে চলেন। আমি পছন্দ করতাম না, তারপরও কেন জানি না হঠাৎ করে তার জন্য আমার একটা অন্যরকম ফিল আসলো। ওকে, তো ফেসবুক অ্যাকাউন্টটা যাওয়ার পর দিয়ে দিলাম। আস্তে আস্তে হাই হ্যালো থেকে খুব ভালো ফ্রেন্ডশিপ হলো। তারপর ফোন নাম্বার নিল। একদিন বলল যে আমি তোমাদের কলেজের ওখানে যাব, আমাকে নিয়ে যাবা? বললাম কেন, আপনি চেনেন না? পরে বললো না, এমনি যাবো, আমার ফ্রেন্ড আছে তো ওখানে মিট করতাম। তারপর আমার সাথে কলেজে গেল সকালে। সেখান থেকে আসার সময় সেম, আমি এখন আসবো কি? পরে সেখান থেকে মানে আসা যাওয়াটা শুরু হলো। তারপর ওর আবার শনিবার দিন ছুটি থাকে, যেহেতু জুয়েলার্সের দোকান। তারপরে আবার একদিন আমাদের রোডে, মানে কোনাবাড়ি রোডে প্রচণ্ড জ্যাম থাকে, প্রচণ্ড পরিমাণ, কারণ ফ্লাইওভার হইতেছিল, এখন কমপ্লিট, সেই জন্য জ্যাম থাকতো। তো জ্যামে পড়ছি রাত্রি প্রায় 7টার উপরে বাজে। আমার কোচিং শেষ করে বের হইতে 6টার মতন বাজে। তো ওদিকে রাত হয়ে যায়, 7টার মধ্যেই সন্ধ্যা। তো উনি আমার ফোন দেয় যে কোথায় তুমি? আমি বললাম যে আমি তো কলেজ গেট আছি, সো এখানে জ্যামে আছি, আপনি কি আমার ফোনে কিছু টাকা দেবেন? বাসায় ফোন দেওয়া বলতাম যে আমি জ্যামে আছি, নয়তো টেনশন করব। উনি একটু অন্য মাইন্ডে নেয় না, তবে ওনার ফ্রেন্ড সার্কেল দিয়ে যখন বলে ওর মানে তানির বান্ধবী, আমি তানি সবার থেকে টাকা খাইতো, তো আমায় ওরকমই ভাবছে ওর বন্ধুরা। পরে আমি তো টাকা পরে দিন দিয়ে দিব, ইনফ্যাক্ট আমি দিছিলামও, নেয় নাই। তো যাই হোক, উনি বললো যে আচ্ছা তুমি থাকো তাহলে, আমি আসতেছি। তো আমি কলেজ গেট নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমি কিছুক্ষণ দাঁড়ায় রইলাম। তারপর দেখি 2টা রিক্সা নিয়ে আসছে। তো রাত্রিবেলা একটা ছেলে একটা মেয়ে নিতে আসছে। কেন জানি না ওই ছেলেটার প্রতি আমার বিশ্বাস জাগলো। আসলো, রিক্সায় বসছি, মানে কারো গায়ে কারোর সাথে একটু ছোঁয়া লাগে নাই, এতটা আমাদের দূরত্ব ছিল এক রিক্সা থাকা সত্ত্বেও। তো আমার সেখান থেকে আরও ভালো লাগলো যে এই যুগে এত ভদ্র ছেলে পাওয়া যায়। তারপর সেখান থেকে আমাদের বন্ধুত্বটা আরও ঘনিষ্ঠ হয়। তারপর আমার মাথায় আসলো যে তানি একদিন বলছিল যে ছেলেটার বিয়ে হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তানি বলছিল যে আপনার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? পরে বলল না, মানে কিছুক্ষণ ভাবার পর উনি ডিরেক্ট না বলে দিল। তো আমি সেটা না আর বেশি ভাবি না, কারণ আমি ওনাকে হঠাৎ করে খুব বিশ্বাস করে ফেলছি। আর উনি এটাও সাথে বললো যে তুমি কখনো তানির সাথে কন্ট্যাক্ট করো না, কন্ট্যাক্ট করলেও আমার ব্যাপারে জিজ্ঞেস করো না। পরে আমি মানে আর জিজ্ঞেস করি না ওনার ব্যাপারে। তারপর আস্তে আস্তে আমাদের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। যখন ভালো লাগাটা, মানে আমি ওনার প্রতি, ওনার ব্যবহার সব কিছুতে আমি একদম ফিদা। এর মাঝে উনি প্রচণ্ড গিল্টি ফিল করতেছে। তো আমার কাছে একটা ট্রিট চাইছিল, তো সেটা দেওয়ার জন্য আমি একদিন গেছি। দেন উনি বললো যে মানে আমি এখন খাবো না। পরে আমি জোর করার পরে উনি গেল, কিন্তু আমরা দই নিয়েছিলাম 2টা, কিন্তু দইটা একদমই খাইলো না। পরে আমি চলে আসলাম। তারপর ওখান থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর রাতে ফোন দিল, বললো যে তুমি আমার একটা প্রশ্ন করছিলা, আমি তোমার মিথ্যা কথা বলছি। আমি বললাম কি মিথ্যা বলছেন? পরে বললো যে আসলে আমার বিয়ে হয়েছে। আমি তখন মানে আকাশ থেকে পড়লাম এরকম একটা ব্যাপার, কারণ তখন আমি অলরেডি ওনার প্রতি অনেকটাই ফিদা হয়ে আছি।
আপনি তখন কলেজে পড়েন? আমি তখন কলেজে ও ফার্স্ট পড়াশোনা করতো না? না, ও পড়াশোনা করতো না এবং বলতে ওর বাসা থেকে ছাড়াই দিছে। ও একটা গোল্ডের দোকানে কাজ করতো কর্মচারী হিসেবে? হ্যাঁ। আচ্ছা, স্ট্যাটাসটা বোঝার জন্য বলছি। হ্যাঁ। দেন ওখান থেকে আমি বললাম যে যাই হোক বাদ দেন এসব, আমরা তো বন্ধুর মতন থাকি। পরে বন্ধুত্ব থাকাকালীন ও আমায় বলে যে না, যেহেতু তোমার বন্ধু, আমার লাইফে সব ঘটনা তোমার জানা উচিত। পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কি? পরে বললো দেখো আমার মাথায় সমস্যা ছিল, মানে ওর বাসা থেকে এতটাই প্রেশার দিত ওরে, মানে ও খুব ভালো স্টুডেন্ট, মানে এতটাই ভালো, ক্লাসের টপার ছিল। ওকে। টপার ছিল তো ওর বাসা থেকে অলওয়েজ ফোর্স করতো যে পড়ালেখা ছাইড়া দেয়। ইনফ্যাক্ট 2 বার পড়ালেখা ছাড়াইছেও। আচ্ছা। কিন্তু ও পড়ালেখা কখনোই ছাড়তে চাইতো না, যেহেতু একজন স্কুলের টপার ক্লাসের, সো সে কখনোই ছাড়তে চায় না পড়ালেখা। তারপর ওর বাবা জুয়া খেলতো, তাস খেলতো, তো হাইরা যেত। ওর মা গার্মেন্টসে কাজ করতো, কিন্তু ওর মা যখন টাকা দিতে চাইতো না, ওর বাবা ওর মারে মারধর করতো, মারধর করে টাকা নিত, নিয়ে তবুও জুয়া খেলতো। ছেলে মেয়ের পড়ালেখা, ভবিষ্যৎ এই সমস্ত নিয়ে কিচ্ছু ভাবে নাই কখনো। ওনার শুধু একটা নেশা ছিল, নেশায় গেলে যেটা হয় নর্মালি। তারপর সেখান থেকে ওর পড়ালেখা চাপ ছাড়তে হইব, এইগুলা ভাবতে ভাবতে ওর মাথা খারাপ হয়ে যায়, মানে পুরোপুরি পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার পরে যখন ঠিক হয়, প্রায় কিছু মাস লাগে সময়, ঠিক হওয়ার পরে ওর বাবা যৌতুক নিয়ে ওরে বিয়ে করায়। ওকে ওকে। মানে শুধুমাত্র যৌতুকের জন্য। ও তখন মাত্র ক্লাস 10-এ উঠছে। ভেরি স্ট্রেঞ্জ। ওকে। তারপর মানে একটা বাচ্চা ছেলে তাকে বিয়ে করায়। আর ওর যখন বিয়ে করায় মাত্র ঠিক হয়েছে, আর একটা যখন বাচ্চা জন্ম নেয় তখন কিন্তু সে কিছু বুঝে না, সেরকম একটা ব্যাপার থেকে বের হইতে সময় লাগে, সেই সময়টা তাকে দেওয়া হয় না। ওর যখন যা বলা হয়তো ও তাই করতো। তো সেখান থেকে ওরে 2 লাখ টাকা যৌতুক নেওয়া বিয়ে করায়, কিন্তু 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় মাত্র 1 লাখ টাকা। আর ওদের বাড়ি থেকে গয়না দেয়। ও এগুলো না কোনো মাথা ব্যথা ছিল না। তারপর সোহানের বউ বাসির ঘরে ওরে যখন রেখে আসে, আর ও তো সোহান তো বাচ্চা, কারণ ক্লাস 10-এ পড়ে। আমার বেলা তাই মনে হয়েছে আমি একটা বাচ্চা মেয়ে। সো সেম যদি আমার এসে হয় তাহলে তাই মনে হবে। তো ওর বউর আগে একটা বিয়ে হয়েছিল, মানে ওর বউর এখন বয়স 30+ হবে, 30 বলছি 35+। ওকে। এখনই শুধুমাত্র যৌতুকের কারণে এই বিয়েটা হয়েছে? হ্যাঁ, যৌতুকের কারণে বিয়ে হয়েছে। আমি ইন ডিটেইল যাচ্ছি না। তারপর কি হলো? আপনার সঙ্গে কি হচ্ছিল কথোপকথন? যাই হোক, তারপর ওইটা বললো, আমি বললাম যে এটা খুব খারাপ হয়েছে, খুবই অন্যায় হয়েছে আপনার সাথে। দেন ও এটা নিয়ে সেরা মানে বলতে বলতে কান্না করে দিল। তো এখান থেকে আমি বেস্ট। তারপর ও যে কথাটা বললো, যে কারণে আমি একদমই বেস্ট হলাম, যে আমি আমার লাইফে এমন কাউকে চাই যার মানে সে সব কিছু জানা সত্ত্বেও আমার পাশে এসে দাঁড়াইব। আর এখন যে আছে তাকে আমি কোনো দিনই আমার মন থেকে মাইনে নিই। ইনফ্যাক্ট আমি নিতে পারবো না, কারণ আমার থেকে বয়সে না হলো 10 বছরে বড় হবে। আর যার আগে একটা বিয়ে হয়েছিল তাকে আমি কীভাবে আমার বউ বলে মাইনে নিব? সো সে মাইনে নিতে পারে না। তারপর ওখান থেকে আমি বললাম যে আচ্ছা, আপনার অতীতে যা হওয়ার হয়েছে বাদ দেন, আমরা তো খুব ভালো বন্ধু, আমাদের যাই হোক আমরা এইসব বাদ দিয়ে সেরা আমরা বন্ধু, আগে যেরকম বন্ধুত্ব ছিল বন্ধুত্বটা নিয়ে থাকি। তো সেই হিসাবে আমরা সবসময় কথা, যেহেতু ফেসবুকের যুগ, অলওয়েজ টাচে থাকা যায়, তো আমাদের প্রচণ্ড কথা হয়তো। ওখান থেকে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হয়। তারপর একদিন বৃষ্টির দিনে, শনিবার আমি নর্মালি কলেজ যাইতাম না, ওর সাথে বের হইতাম। বৃষ্টির দিনে বের হই, অ্যাকচুয়ালি আমরা বের হলে বৃষ্টি হইতো, মানে আমরা যেদিনই বের হইতাম প্রচণ্ড রোদ, মানে এতটা রোদ মনে হয় যে রোদে মাথা ফাইটে যাব, কিন্তু বের হলে পরে একসাথে হলে বৃষ্টি হইতো। তো সেদিনও তার ব্যতিক্রম হলো না, বৃষ্টি। তো বাস থেকে নাইমা অর্ধেক রাস্তা আসার পর এত বৃষ্টি হয়েছে যে বাস যাইতে পারবো না। তারপর আমরা নামলাম বৃষ্টিতে ভিজে। তারপর সেখান থেকে একটা চায়ের দোকানে ঢুকলাম। আমি 1 কাপ চা খাইতে খাইতে ওর 2 কাপ চা খাওয়া শেষ। তো সুন্দর, মানে আগেও আসছি কখন এত সুন্দর লাগে নাই, তখন খুব সুন্দর লাগলো। ও কয়েকটা সেলফি নিল দাঁড়ায়, আমি অবাক চোখে দেখলাম। তখন আমরা শুধু ফ্রেন্ড। তারপর সেখান থেকে ও বাড়িতে আসলাম। আসার পর আমি বাসা থেকে বের হই বা ঢুকি, কখনো প্রশ্ন করে না যে কোথায় গেছিলাম বা কোথা থেকে আসলাম। আপনার বাড়িতে? হ্যাঁ, এই স্পেসটা দেয় নাই। অ্যাকচুয়ালি আমাকে বেশি চিপ ছিল, মানে লেবু বেশি চিপড়ালে তিতা লাগে, আমার অবস্থা হয়েছিল তাই।
মানে আমাকে এতটা প্রেশার দিছিল যার জন্য আমি অবাধ্য হয়ে গেছিলাম, বাড়িতে আর কারো কথা শুনতাম না তারপর থেকে। তো সেখান থেকে আরেকদিন বের হলাম, আমরা চাপাড়ি পার্কে গেলাম। তো সেম কাহিনী, আমরা বের হলে বৃষ্টি হয়, সেদিনও বৃষ্টি। তো আমরা হলো সিএনজিতে আসতাম। তো সেদিন আমাদের আসতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। ও আড়াই ঘন্টা পরেই শুধু ভাবলো, মানে কিছু একটা বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না। তো সিএনজি থেকে নামার সময় আমার হাতটা নিয়ে একটা সফট কিস করা চলে গেল। সেই কিসটা আমার কাছে এত ভালো লাগলো, মানে একটা ছেলে আমার হাত ধরতে, একটা মেয়ের হাত ধরতে এতটা সময় নেয়, এটা আমি কখনো ভাবতে পারিনি। তো সেখান থেকে আমার ভাবনাটা শুরু, মানে সেখান থেকে আমি আর শুধু ফ্রেন্ড হিসাবে নিতে পারলাম না। আরও তো সবসময় চাইতো যে ওর লাইফে এমন কেউ আসুক যে ওর জীবনটা একদম বদলায় দেখ। তো সেখান থেকে আমাদের আস্তে আস্তে কথাবার্তা শুরু হয়, কিন্তু আমাদের রিলেশনে কখনো প্রপোজটা ছিল না। আচ্ছা, একটা রিলেশন, শুধু একটা রিলেশন, কিন্তু কোনো প্রপোজ নেই। আমার বেস্ট ফ্রেন্ড ছিল যে আমায় খুব পছন্দ করতো, আমার কলেজ একটা ফ্রেন্ড ছিল, সেও আমায় খুব পছন্দ করতো, কিন্তু আমি তাদের সাথে কখনোই এমন কিছু বলি নাই যে আমি তোমার সাথে প্রেম করব বা তোমাকে ভালোবাসি বা কোনোদিন আমি করতে পারবো। কিন্তু তারা আমায় শুধু শুধু ভুল বুঝলো, আমি তার সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট বাদ দিয়ে দিলাম। তো আমার একমাত্র কথা বলার মানুষ সে, অলওয়েজ তার সাথে আমি কন্ট্যাক্টে থাকতাম। যদি আমার ফ্যামিলির কোনো প্রোগ্রামে কোথাও যাব, সেটাও আমি তার থেকে পারমিশন নিতাম। মানে আমাদের সম্পর্কটা এতই ভালো ছিল, আমাদের সম্পর্কের ভিতরে কোনো মিথ্যা ছিল না, যা ছিল সত্যি ছিল। আমরা মানে একে অপরকে খুব ভালোবাসতাম। তো যখন ইন্টার শেষ হয়, তারপরে বেকার, মানে 3 মাস সময়টা কীভাবে কাটবো ভেবে পেতেছিলাম না। তো আমি সেই সময়টা একটা টাইম পাসের সময় খুঁজতেছিলাম, যে একটা জব করব বা কিছু করব, জাস্ট টাইম পাস। তো সেখান থেকে হসপিটালে, কোনো আবার একটা হসপিটালে আমি সিভি জমা দিই। তো সেখানে দূর হয়ে যায়, তারপর ওই মানে আমাদের এলাকায় যেটা, সেখানে ম্যানেজ করে দিল, সেখানে আমার জবটা হইলো। কোনো সিবি বা আদার্স কিছু না, আমি জাস্ট একদিন গেলাম, গিয়া জিএম এর সাথে ডিরেক্ট কথা বললো যে আচ্ছা তুমি চাইলে আজকে থেকে জয়েন করতে পারো, কাল থেকেও জয়েন করতে পারো। কিসের জব ছিল এটা? এটা ছিল রিসেপশন প্লাস আমার কাজ শেখা, মানে আমি কোনো টাইপ জানতাম না, আমার একদম নতুন। আমি আপনার এই কাজটা করার প্রয়োজনটা কি ছিল? বাড়িতে তো জাস্ট টাইম পাস, আর কিছু। আপনি পড়াশোনা করতেন ওই সময়টাতে? ওই মানে ইন্টারের পরে যে 3 মাসের গ্যাপটা থাকে রেজাল্টে, ওই সময়টা। আচ্ছা, ওকে। তো সেখান থেকে শুরু হয়, যেটা আস্তে আস্তে আমার ভালো লেগে যায়। তো ওইটা 4 মাসের মতন হয়। 4 মাসখানে একদিন, মানে ওই হসপিটাল থাকাকালীনই আমার ফ্যামিলি থেকে, মানে আমার ফ্যামিলি কখনো চাইতো না যে তুমি কেন জব করবা, তোমার তো কোনো কিছু অভাব নাই, তোমার বাবা তোমার এত দেয়, তোমার না চাইতে তোমার সব কিছু দেয়, তোমার মান্থলি খরচ তুমি কোনোদিন চায় নাও নাই, তোমার কোনোদিন 10 টাকা 20 টাকা বা 100 টাকা 200 টাকা দেওয়া হয় না, তোমার মান্থলি একটা অ্যামাউন্ট আছে, সেটা তোমার সে দেওয়া হয়। প্রত্যেক মাসে আমার একটা বেশ বড় একটা বাজেট থাকে, সেটা আমার দেওয়া হয়, তাহলে তোমার কেন এত জব করতে হবো? তো আমি তাদের বোঝাইতে পারতাম না, আর অ্যাকচুয়ালি তাদের বোঝানোর চেষ্টা করলাম, কারণ সেখান থেকে তাদের প্রতি আমার একটা ঘৃণা আসছিল, মানে আমার খারাপ সময়টা তার পাশে ছিল না। তো যাই হোক, তর্ক বিতর্ক, সেখান থেকে আমার বিয়ের জন্য প্রচণ্ড ফোর্স করে। আবার তো একটা ছেলে সাউথ আফ্রিকা সেটেল, তার সাথে আমার বিয়েটা মোটামুটি ঠিক করে ফেলে, আবার সে আমায় নিয়ে যাব। তা আমি আর কথা ছিল যে আমি এই দেশের মেয়ে, আমি কেন অন্য দেশে গিয়ে থাকবো। পরে বলো যে তুমি যে লেভেলের, তোমার বাবা মা হিসেবে আমরা চাবো যে তোমার আমাদের যে লেভেলটা আছে তার থেকেও ভালো লেভেলে দিতে, কিন্তু আমাদের থেকে নিচে কোনো লেভেলে দিতে পারি না। আমি বললাম যে সেই ছেলেটা হয়তো মান্থলি 5 লাখ টাকা বেতন থাকতে পারে, কিন্তু সেখানে সুখটা কি আছে? আমি এটা বলছি, কিন্তু তারা আমার কথা শুনে না, এতটাই ফোর্স করে, যার জন্য আমি ওরে বলতে বাধ্য হই যে আমরা বিয়ে করব। আমি ফার্স্টে প্রপোজটা করি। ও ভাবে যে আমার ঘরে একজন আসে, যেভাবেই হোক, আমার অমতে হোক বা যেমনি হোক, আসে। তো ও ফার্স্টে কিছু বলে না, পরে আমি খুব রাগ করি। পরেও কিছুদিন ভাইবা বলে যে ঠিক আছে। পরে বলে যে আচ্ছা আমরা পরে করলে পারি না? আমি বললাম হ্যাঁ পরে করলে পারা যায়, কিন্তু আমি একটা সাহস পাবো যে আমি এই সমস্ত করতেছি, আমার একটা কারণ আছে, একটা ভরসা আছে। পরে ও রাজি হয়। এদিকে আমি পুলিশে যাওয়ার জন্য প্রিপেয়ার নিতেছিলাম, কারণ আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। তো বাসা থেকেও দেখে কয়েক জায়গায়, তো ঘুষ লাগবো, সেটা আমার ফ্যামিলিতে কোনো ফ্যাক্ট না, বর্তমানে সব জবে ঘুষ লাগে। তো আমি চাইতাম যে ঘুষ ছাড়া জব নিতে। তো আমার একটা ফ্রেন্ড আছে যে পুলিশ, ওর বাসা সিলেট। তো ওর মাধ্যমেই ও বলে যে আমার বাবা করতে পারবো সব। আমি বললাম যে আমি কিন্তু ঘুষ দেবো না, আমি পারবো কিন্তু আমি দেবো না। পরে বলে তোর কিচ্ছু লাগবো না, তুই শুধু আয়।
পর আমি সেই লক্ষ্যে ছিলাম। আমাদের প্ল্যান ছিল যে ওখান থেকে যাব, আমরা একটা টাকা মানে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করার পর ওর লিগালি ডিভোর্স দিয়ে দিব, তারপর আমরা বিয়ে করব। কিন্তু আমার ফ্যামিলি প্রেশারের জন্য সেটা হয়ে উঠলো না, যার জন্য আমরা লুকায় বিয়ে করতে বাধ্য হলাম। তো বিয়ে করলাম। বিয়ের পর লুকায় বিয়ে করলেন বলতে আমি লুকায় বিয়ের ঘটনাটা একটু জানতে চাই। লুকায় বিয়ে বলতে আমি শুধুমাত্র বিয়ে করে সেটা ও যেন কারো না হয়, আর আমি যেন কখনো অন্য কারো দিকে যাইতে না পারি, আমার যেন কখনো অন্য কারো প্রতি উইক হইতে না হয়, মানে নিজের মধ্যে একটা বাধা সৃষ্টি সেটা করে নিলাম আর কি, কাউকে না জানায়। তো আমাদের প্রথম সপ্তাহে ফিক্সড ছিল, যেটা আমাদের হয় নাই। আমাদের যে সাক্ষী ছিল 2 জন, তারা আমার বাবার ভয় লুকায় যায়, মানে পালায় যায় ওখান থেকে, বলে যে না সমস্যা হবে যদি কিছু করে বসে আমার বাবা। আপনি যেই এফিডেভিটটা করেছেন কোর্টে গিয়ে বা যেই আপনার যে বিয়েটা, সেখানেও তো ওনার ফার্স্ট ওয়াইফের কথা লেখা নাই। না, সেখানেও লেখা নেই উল্লেখ, কারণ সে তো এখানে ছিল না। তখন তো সে তার ওয়াইফকে ডিভোর্স দেয়নি যখন আপনাকে সে বিয়ে নাই। হ্যাঁ, সেটাও দেয় নাই। এটা শুধুমাত্র এই জন্য করা হয়েছিল কারণ ও কখনোই পারমিশন দিব না, ওরা কখনোই ছাড়বো না। আবার এদিকে আমরা লিগেলি আমার ফ্যামিলিকে জানাই করতে চাইছি, কিন্তু এটা আপাতত করে রাখতে চাইছি যাতে নিজেদের ভিতরে একটা সাহস থাকে। সেই জন্য নিজেদের ভিতর সাহস বলতে আমি যেন বলতে পারি যে আমি কারো বউ। আমি মেন্টালিটির কোনো ব্যাখ্যা পাই না, এটা আপনি ফার্স্ট টাইম না, এরকম অনেক টিনেজার, তখন তো আপনি টিনেজার না বলা চলে, 18 বছর বয়স, তখন টিনেজারই বলা চলে, যারা এখানে আসে এবং এসছে এই একটা জায়গা থেকে তারা বলে যে সে আমি তো কারো ওয়াইফ, সে তো আমার হাজব্যান্ড। বাট এটা কি ইনসিকিউরিটি দেয়, এটা কি দেয় আসলে? কোনো ব্যাখ্যা আমার কাছেও নাই এটা। বাট এটা যে একটা কত বড় সিদ্ধান্ত, এটা কি জানেন? হ্যাঁ, এটা তখন যায় নাই, তবে এখন বুঝতে পারতেছি। আচ্ছা, গো ফার্স্ট, আমরা একটু সামনের দিকে আগাই। তারপর আমার যেদিন বিয়ে হয় সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল। আমার জ্বর নর্মালি খুব কম আসে, 4 বছর 5 বছর, সর্বনিম্ন হলো 4 বছর। যখন আসে 1 সপ্তাহ বিছানা থাকবো আর অবস্থা খুব খারাপ থাকবো। তো বিয়ের দিন প্রচণ্ড জ্বর, তো আমি ওরে বলি নাই যে আমার জ্বর, তো সে অবস্থায় যাই। কিন্তু আসার পরে আমি আবার একটা ফ্ল্যাট নিয়েছিলাম, আমার হসপিটালের সাথে একটা ফ্ল্যাট ছিল। আমাদের নিজস্ব বাড়ি আছে, আমাদের ওখানে 2টা বাড়ি, তার সত্ত্বেও আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম। রাত হইলে বা টাকার তো সমস্যা নাই। তো আপনাকে হাত খরচটা কে দিত? আমার বাবা দিত। কত টাকা দিত প্রতি মাসে? আমি যখন যেমন দাবি করতাম। তা আনুমানিক অন এভারেজ 5,000 6,000। আর আপনি ফ্ল্যাটটা নিলেন, এটার ভাড়া কত ছিল? ওটার ভাড়া ছিল 3,000। এটা গাজীপুর এরিয়াতে? হ্যাঁ। ওকে, তারপর ওখান থেকে কি হিসেবে ফ্ল্যাট নিলেন? জামাই বউ? না, সিঙ্গেল ফ্ল্যাট নিলেন। ওটা কেন নিলেন তাহলে? সিঙ্গেল ফ্ল্যাট নিলাম জাস্ট কোনো ঝামেলা হলো বা রাতে যাইতে সমস্যা হলো, ডিউটিটা আমার আস্তে আস্তে বাড়তেছিল। রাতে যেতে সমস্যা হলো মানে কোথায় যেতে সমস্যা? মানে আমার বাসা যেতে ওখান থেকে 10 মিনিট সময় লাগে। তো 10 মিনিটে এটা আপনার বাসায় জানতো যে আপনি যে ফ্ল্যাটটা এখানে ভাড়া নিয়েছেন? জানতো? হ্যাঁ, বাসায় জানতো। ওকে, তার মানে ভাড়াটা তারাই বিয়ার করতো? হ্যাঁ। তো সেখান থেকে আমি অসুস্থ হয়ে 1 সপ্তাহ পর উঠলাম, সেখানে বিয়ের 7 দিন কেটে গেল। বাকি 7 দিন ওইভাবেই গেল, মানে বিয়ে হয়েছে এরকমটা মনে হয় নাই, কারণ বিয়ের পরে 7 দিন দেখি না নিজের বরকে। তারপর আমি হসপিটাল তো কদিন যাইতে পারি নাই। 15 দিনের মাথায়, মানে 16 তারিখ, আমাদের বিয়ে হয় 1 তারিখে, 16 ডিসেম্বর, ও প্রচণ্ড বমি করতেছিল, প্রচণ্ড পরিমাণ বমি। তো আমি বিকেলবেলা ওরে গিয়া 2টা ট্যাবলেট দিয়ে আসলাম বমির, যাতে খায়। তো দিয়ে আসার পরও খাইলো, তারপর বমি কমলো না। সেদিন 16 ডিসেম্বর হিসেবে আমাদের হসপিটালে একটা প্রোগ্রাম ছিল। তো আমার ছোটবেলা থেকে রান্নাবান্নাটা খুব ভালো পারতাম আমি। তো হসপিটালে যাওয়ার পরে আমি রান্না একদিন করছিলাম, সেই জন্য স্যার বললো যে আজকে তো তুমি করো। তো সেই সূত্রে রান্নাটা করতে গেছি। স্যার, আমি ফার্স্টে থাকতে চাইছিলাম না, স্যার পর রিকোয়েস্ট করার পর আমি 6 তলা চলে গেলাম রান্নার জন্য। দেন রান্না করলাম, রাত্রি 10টা বাজে নিচে নামলাম, মানে গ্রাউন্ড ফ্লোরে নামার পর এখন ওর চাচা যে উনি এসে ভাইস্তে বলে রাখতেছে, ভাইস্তে কোথায়, কোন কেবিনে আসে। তখন আমি জানি যে ভাইস্তে তো একজনই আসে, আর কারো ডাকবো না। আমি খাবারটা মানে ঢিল মেরে সেটা আমি ওরা খুঁজতে গেলাম, মানে সবাই আমার দিকে হা করে থাকা রয়েছে, হঠাৎ এরকম সিনকিট ক্যান করতেছে। তো আমি চেম্বারে গিয়ে দেখি যে ও বেডে শুয়ে আছে। পরে আমি ওরে দেখে বললাম, আপনি এখানে কেন? ও বলতেছে এত রাত হয়ে গেছে, আমার ডিউটি নর্মালি 7টা অবধি, তো আমি রাত করি না। তো এই জন্য চিল্লাতেছে কেমনে আমি বাসায় যাব। আমি
ওটা না ভেবে সেরা ও হসপিটাল অ্যাডমিট কেন এটা না আমি বেশি ভাবতেছি। পরে রিপোর্ট আসলো, রিপোর্ট দেখা তো আমার চোখে একদম জল চলে আসলো, যেটা কী দেখতেছি আমি। দেন আমি রিপোর্টগুলো নিয়ে স্যারের কাছে গেলাম। স্যার বলতেছে, স্যার আমার নর্মালি তুই করে বলতো যে এই ছেলেটার তো 2টা কিডনি শেষ। আমি বললাম এটাই কি বলতেছেন? পরে কি হয়েছে 2টা কিডনি শেষ, মানে নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি ড্যামেজ। আমি বললাম স্যার এটা কীভাবে বিয়ের সম্ভব? কদিন পরে জানলেন? বিয়ের 15 দিন পর। আচ্ছা, এটাই আপনার হাজবেন্ডও আগে থেকে জানতো না? না, ও জানতো না। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি কান্না করতেছি, স্যার বলতে যে আরে কান্না করতেছিস কেন? আমি বললাম না স্যার আমার এলাকার ওনারা তো। তো কেউ জানে না যে হ্যাঁ, পরে বললাম স্যার আমাদের এলাকার তো। পরে স্যার বললো যে যাই হয়েছে হয়েছে, ওরা খুব গরিব, ওদের এটা জানানো দরকার নাই, কা কিছুদিন গেলে এমনি মারা যাবো, জানানো দরকার নেই, কোনো রিপোর্ট দিব না, নর্মাল একটা রিপোর্ট ভুয়া রিপোর্ট বানায় তারা দিতে চাইতেছে। মানে টোটাল কথা এই হাসপাতালে আপনি কি করতেন? ফ্রন্ট ডেস্ক অফিসার ছিলেন, রিসেপশনিস্ট ছিলেন, আর টুকটাক কাজ শিখতেন। হ্যাঁ, তো আমি স্যারের আর কোনো ফোর্স করলাম না যদি ফ্লাশ হয়, সেই জন্য আমি ল্যাবে গিয়ে সেটা ল্যাবের যে ভাইয়াটা ছিল বললাম যে রিপোর্টগুলো আমায় দেন। পরে বললো যে আচ্ছা, আমার আবার আপু বলে ডাকতো, আপনি কাছে রাখেন দিয়েন না কিন্তু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সেগুলো নিয়ে আমি ওরা কিছু জানাইলাম না। পরে কি গাজীপুরের হাসপাতাল? হ্যাঁ, আমাদের গাজীপুরের দেন ওখান থেকে আমি ওদিনকে ওদের বাসায় যাওয়ার কথা ছিল। ওদের বাসায় বলতে এই জন্য যাওয়ার কথা ছিল, অনেক রাত হয়ে গেছে গা, আবার এলাকায় একটা ছেলে আমায় খুব ডিস্টার্ব করতো, যার জন্য ভয় পাইতো। পরে বলে আজকে আমাদের বাসায় থাইকা যাও, যেহেতু আমার ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে বাসায় আমার বাসায় প্রবলেম হবে না। তো সেদিন আমি ফার্স্ট ওদের বাসায় গেলাম, রাতের অন্ধকারে গেছি ওদের বাসায় কেমন, সেটা আমি কিছুই জানতাম না। তো ওদের বাসায় গিয়ে আমি কান্না করতে করতে যাইতেছি, ওর মা আমায় বললো যে কি ব্যাপার, ঠান্ডা লাগছে নাকি তোমার, অন্ধকার দেখতেছে না। ওর মা জানতো বিয়ের ব্যাপারটা? হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতো বলে তো। ওর ওয়াইফ কোথায় থাকতো? ওর বউ ওরা আলাদা বাড়িতে থাকতো, কারণ ওর মা আর ওর বাবা ওর বাড়ি থেকে বের করে দিচ্ছিল। আচ্ছা, মানে শুরু থেকে খুব খারাপ ব্যবহার করছে, মানে নিজেরাই ভুল করে একজন আনছে, আবার নিজেরাই বের করে দিচ্ছে। তো ওর ওয়াইফ কোথায় থাকতো? একই এলাকায় কিন্তু ভাড়া বাড়িতে, আর আমি গেছিলাম ওদের বাড়িতে, মানে ওর বাবা মা যেখানে থাকতো সেখানে। তো ওখানে যাওয়ার পর আমি সবকিছু বললাম যে এই সমস্যা, তারা ডিরেক্ট বলতেছে না আমি বিশ্বাস করি না। মানে কি আপনি পুরো বিষয়টা ওপেন করে দিলেন? হ্যাঁ, আমি বললাম যে ওর কিডনি 2টা ড্যামেজ। পরে বললাম আমি বিশ্বাস করি না। কে বলছে সেটা? ওর মা, ওর বাবা। তারপর আমি পরের দিন হসপিটালে বাইরে। ওকে বলেননি, ওর বাবা মাকে বলেছেন? না, ওরে বলি না, কোনো ভাঙা পড়বে প্রচন্ড, আমি বলতে পারি নাই। পরে ওর বাবারে ডাকলাম, ডাকার পরে রিপোর্টগুলো দেখালাম, বোঝে না, তারপরে দেখাইছি যে দেখেন এই সমস্যা, অন্তত মনের এটা দূর করার জন্য আপনি ঢাকা যে একটা টেস্ট করেন, তাও সে রাজি হচ্ছে না। পরে আমি বাসা থেকে কিছু না বললাম, আমার বাসা থেকে ওরে নামি চলে গেলাম ঢাকা কিডনি হসপিটালে, কিডনি ফাউন্ডেশনে আসলাম। আয়সা রাত্রেবেলা ফোন দিয়ে আমারে বললাম যে আমি ঢাকা আসছি, আমার এক ফ্রেন্ডের বাবা অসুস্থ, ও কিছু বুঝে না, তাই আমি নিয়ে আসছি। তো আমার সেরকম কোনো রেসপন্স করে নাই, কিছুই বলে নাই, কারণ আমার অ্যাকচুয়ালি বাইন্দা রাখতে পারে নাই, ছাড়া হয়ে গেছিলাম পুরা। মানে আপনাকে আর কন্ট্রোল করার কোনো ব্যবস্থা ছিল না। তারপর আমি যেটা করলাম, ওর টেস্ট করালাম, সব কিছু পজিটিভ আসলো। তখনও বিশ্বাস করে না ওর ফ্যামিলি, মানে যা বলেছে তাই, আসলে 2টো কিডনি নষ্ট। হ্যাঁ, কিডনি নষ্ট, কিন্তু ওর ফ্যামিলি মানতেছে না। পরে তখন ওর বউকে একটা চেন দিছিল, সোনার চেন, ওটা বিক্রি করা, আরও কিছু বিক্রি করা, ওর মার পুরানো একটা টিভি ছিল, আগের দিনের যে টিভিগুলো 2500 দিয়ে বিক্রি করছিল, একটা ফ্রিজ, ছোট একটা ফ্রিজ, এগুলো বিক্রি করা, আর ওর মার একটা কানে দুল ছিল, আর ওর ক্যাশ ছিল, মানে ওর মা সামান্য কিছু বিক্রি করা। দেন তারপরে ভর্তি করানো হয়, যেটা সম্পূর্ণ আমার তাগিদে। কোথায় সেটা? এটা কিডনি ইনস্টিটিউটে। ওকে। কিডনি ইনস্টিটিউটে তখনও তাও করা হয়তো না, তখন ওর বাবা আসছে ফার্স্টে, মানে ভর্তি করানোর উদ্দেশ্যে আসা হয়েছে, কিন্তু কিডনি ফাউন্ডেশনের সামনে দাঁড়ায় উনি বলতেছে আমি জাস্ট রক্ত দিতে আনছি, আমি তো অন্য কিছু করাবো না। তখন ও চেতে যেয়ে বলছে, মানে একটু খারাপ ব্যবহারই করছে, যে রক্ত দিতে আনছো, রক্ত তুমি বললা ভর্তি করবা, তাহলে এখন রক্ত দিতে আনছি এটাও কেন বলো, যেখানে ওরা যদি এমনি রক্ত দেওয়া হয় ও মারা যাবে ডিরেক্ট, এটা জানা সত্ত্বেও সে ওখানে করতেছে। পরে উনি সিনকেট করে সে চলে গেল ওখানে রাইখা, আমি একা। সেদিন থেকে আমি একা ওরে সামলাইতেছি। তারপর ওখানে আর হইলো না, কারণ ওখানে প্রচণ্ড খরচ। তারপর সরার দিতে গেলাম,
যেখানে বন্ধ ছিল সেদিন, যার জন্য ভর্তি হতে পারলাম না। তারপর সরকারি থেকে বলে দিল যে পাশে একটা হসপিটাল আছে, ওখানে আপনি ট্রাই করতে পারেন। তারপর কিডনি স্ট্রেটে গেলাম, সেখানে গিয়ে আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ওর ডায়ালিসিস করবে। এখন সেটা একটা খরচ আছে, ক্যাথেটার করার জন্য 5,000 টাকা লাগবে। টাকা পয়সা সব কিছু আমার কাছে। তখনও মানে জানে মাত্র কিছুদিন, তার আগে ওরে আমি কিছু জানাইনি। ওর বাসায় বলে দিয়েছিলাম, ও জানে কিছু না জানে। দেন ওরে জানানো হলো। তারপর ওখান থেকে ডাক্তাররা বললো এই অল্প বয়সে এটা, মানে সবাই প্রচণ্ড আফসোস করতে লাগলো। তখন ওর শরীর ভাঙে নাই, ওর ওজন তখন 80 কেজি। প্রথম যেদিন ডায়ালিসিস করা হয় তখন ওর ওজন আসে 72 কেজি প্রথম ডায়ালিসিসে। ওখানে থাকি আমরা 3 দিন ডায়ালিসিস দিই, কিন্তু ওখানে আমরা থাকি হলাম প্রায় 11 দিন। ওই 11 দিনে লোকের মুখে শুধু একটা কথাই শুনছি, তোমার আর কেউ নাই, তোমার তো আজ অব্দি কেউ দেখতে আসলো না। এই এতদিন ভর্তি রইলাম, একটা দিনের জন্য না ওর বাবা না ওর মা কেউ একটা দিনের জন্য দেখতে আসে নাই। তারপর সেটা না আমি কোনো ছিল না, লোকে কথা বলতো, এক কান্দা ঢুকাইতাম আর এক কান্দা বের করে দিতাম। কিন্তু আমার বাড়িতে তো আমি মিথ্যা বলে আসছি। আমি তখন বলছিলাম যে যেহেতু আমার পুলিশে যাওয়ার কথা ছিল, তখনও মোটামুটি সব কিছু ঠিকঠাক। আমি বলছি যে আমার মানে কিছু টেস্ট আছে, সেগুলো করাইতে হইব, যার জন্য আমার যাইতে হইব। আমি সেজন্য গেলাম, মানে এটা তাদের বুঝাইলাম, কিন্তু আসলে তো আমি ওর পাশে এসে দাঁড়াইছি। তারপর এখান থেকে ডিরেক্ট বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর এখন তো আমি বাসায় বলে দিছি, এখন ওদিকে লেট হইতেছে, আমার তো এখন বের হইতে হইব, যার জন্য আমি বাসা থেকে বের হইলাম। বাসা থেকে জানে যে আমি পুলিশে যাচ্ছি, কিন্তু তখন আমারটা ফিক্সড হয় নাই। কিন্তু যখন ফিক্সড হইল তখন ওর অবস্থা খারাপ হইতে থাকলো। তখন আমি কিছুদিন ওর ফুপুর বাড়িতে থাকি, ওখানে আমার আলাদা রাখি। বাসায় কি জানতো আপনি যে এতদিন ধরে ওর পিছনে দৌড়াদৌড়ি করছেন? না, এগুলো আমার বাসায় কিছু জানতো না। ওকে। তো এর মাঝে যখন ও হসপিটালে ভর্তি থাকে তখন ওর বউ ওর নামে বিচার দেয়। আচ্ছা, কিসের বিচার? সমাজে ওরে 6 মাস ধরে খাইতে দেয় না, ওর ওপর অত্যাচার করতেছে, এই সমস্ত বিচার দেয়। ও যে অসুস্থ এটা না তার কোনো মাথা ব্যথা নেই। না, ওই সময়টাতে কি মানে আপনার ব্যাপারটা জানতো? তাও জানতো না? আমার ব্যাপারটা জানতো না। ইনফ্যাক্ট যখন অসুস্থ থাকা হসপিটালে ভর্তি করার আগে একদিন বমি করছিল, বালতিতে বমি করছিল। সে বালতির অবধি ফালায় না, 2 দিন অবধি বালতি হয়েছিল, 2 দিন পরে ও নিজে বালতিটা ফালায়। মানে এতটাই শুধুমাত্র ওর টাকা পয়সা খাইতে পারছে, ওর সাথে ঘুমাইতে পারছে, শুধু ওরে পছন্দ করে নাই। ওরে পছন্দ বলতে ওর কাজ করতে পছন্দ করে না, এক কথা। দরকার কি আপনি তাকে নিয়ে কোনো মন্তব্যই করেন না, আপনি বরং আপনার জায়গায় থাকেন। হ্যাঁ, তারপর সেখান থেকে গিয়ে বিচার দিল এই সমস্ত হাবি যাবি। তারপর 2বার বিচার করলো, মানে বিচার বসলো এলাকায়। সম্পূর্ণভাবে ওই মেয়ের মানে ওর বউয়ের সাপোর্ট করলো, কারণ তারা ওনারে ঘুষ দিছিল আর ইমোশনালভাবে কান্না করছিল। একটা মেয়ে কান্না করছে মানে অনেক কিছু মনে করছে তারা, কিন্তু একটা ছেলে যে অসুস্থ সেটা তারা আরও বেশি বিশ্বাস করে নাই। এই জন্য কারণ তখনও ওর শরীরটা ভাঙে নাই, তখনও ওর আর ক্যাথেটা যে করা হয়েছিল এগুলা বাসায় যাওয়ার আগে সব কিছু খুলে আসা যাওয়া হয়েছে, যার জন্য মনে হয়েছে যে কিছুই না। তারপর চেয়ারম্যান বলল যে ওর যেহেতু সমস্যা বিশ্বাস করে না, তাহলে ওর শ্বশুরবাড়ি হলাম টাঙ্গাইল নিয়ে এসে পরীক্ষা করো। তখন চেয়ারম্যানের মানে বলা উচিত ছিল যে টাঙ্গাইল কেন করবেন, ঢাকায় এত বড় বড় হসপিটালে করাইছে, বা তোমার যদি ডাউট থাকে তুমি সেখানে যা করাও, টাঙ্গাইল কেন করা হবে, টাঙ্গাইলে কী আছে। এটা উনি বলে নেই। এটা ওনার, যেটা আমার মনে হয়েছে যে আমার না প্রত্যেকের মনে হবে, এই রেডিও যারা শুনতেছে তাদের প্রত্যেকের মনে হবে যে এটা তার বিচার হয় নাই। ঠিক আছে, বিচার টিচারের দরকার নেই, আপনি আপনার লাইফে থাকেন। তারপরে সেখানে থেকে উনি চলে গেল, অশান্তি করা শুরু করলো। তখনও জানে না, কারণ তখনও আমাদের ভিতরে যা করছে আমি দূরে থেকে করছি, মানে সামনাসামনি আমি কখনো আসিনি। তারপর পুলিশে যাওয়ার কথা, যেটা আমার ফাইনালি চলে আসলো, সময় হয়ে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তখন ও আর রাজি হলো না, থাক চাইতে হইব না। আবার আমার যে ফ্রেন্ড নিতে চাইছে ও আবার আমায় পছন্দ করতো, যেটা ও ভয় পাইতো, ওর এত বড় একটা অসুখ, যদি আমি ওর ছেড়ে চলে যাই, সব কিছু মিলায় ও আমার যাইতে দিল না। তো আমিও ভাবলাম যে ওর পাশে হয়তো আমার খুব বেশি দরকার,
তো আমি আমার লাইফটা নিয়ে এসে আমি একদমই ভাবলাম না, ওপরে আল্লাহ আছে, যা হইবার হইব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তোবা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম মিউজিক রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো, নিশ্চয়ই ডাকবো। ওকে, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি, যেখানটায় আপনি ছিলেন। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবলাম না। ইনফ্যাক্ট আমি যে একটা জবে ছিলাম, ভালো একটা জবে ছিলাম, স্বাধীনতা ছিল, আমি সেটাও ছেড়ে দিছি, একবারও ভাবি নেই। আমি যখন হসপিটালে ভর্তি ছিল অয়নে গেলাম, তখন আমি আমার স্যালারিটাও নেইনি, স্যালারি নেওয়ার সময় ছিল, কিন্তু আমি সেটা না নিয়ে আমি ওর কথা শুধু ভাবছি, ওর কথা ভেবে ওর পাশে ছিলাম। তারপর আমরা বাসা নিলাম, আমার সাথেও কিছুদিন থাকলো। তারপর দেখতাম যে সারাক্ষণ রুমের ভিতর থাকে। আমার মনে হলো যে এভাবে থাকলে তো আরও বেশি অসুস্থ হয়ে যাব। তারপর ওখান থেকে আমি ওর বাসায় ফোন দিলাম যে ওরা আপনাদের কাছে রাখেন। তখনও আমার শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক ভালো, কারণ দূরে ছিলাম, কোনো কিছু না, আমি নাক গলায় নেই, আমি জাস্ট প্রয়োজনের সময় পাশে ছিলাম, এটুকুই। সেজন্য ভালো ছিল সম্পর্ক। তারপর আমরা আবার 2 মাস থাকলাম, মানে আমি একা ছিলাম, ও কিছুদিন ছিল মাত্র, ওখানে পাঠিয়ে দিই। আস্তে আস্তে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। রোজার ঈদের আগে ওরে এতটা অবস্থা খারাপ হয়ে যায়, ওর ফ্রেন্ডরা কালেকশন করে টাকা, ওর ফ্যামিলি থেকে টাকা ভাঙার মতন কোনো অবস্থায় নেই, মানে তাদের অ্যাকচুয়ালি ইচ্ছা নেই। দেন ওর ফ্রেন্ডরা সব কিছু মিলে 35,000 টাকা দেয়, যেটাতে আমরা শুরু করতে যাই। ফার্স্টে টেস্ট করি, 24 তারিখে আমরা যাই। যাওয়ার পর ডাক্তার বলে যে ঈদের আগেই তোমরা কমপক্ষে 2টা ডায়ালিসিস নাও। তখন ঈদের মাত্র বাকি 4 দিন। তখন তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। কিন্তু ঢাকা যাওয়ার আগে যেটা হয়, আমরা যখন কোনাবাড়ি থেকে কাশিমপুরে আসতে থাকি, অটোতে ও হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। আমার ঘাড়ে মাথাটা ছিল, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়ার পর আমি যে একজন এই প্রফেশনে কিছু হলেও জানি, শিখছি, তা আমি চেক করব যে সেটা না করে সেটা আমি ভয় পেয়ে গেছি পুরা। তা একজন লোক এসে বলতেছে, প্রায় আমার চিৎকারে 50 জন লোক জড়ো হয়ে গেছে, একজন লোক এসে বলতেছে মারা গেছে, মানে ডিরেক্ট ঘোষণা করে দিল যে মারা গেছে। ওটা শোনার পর তা আমি আর ঠিক নাই। দেন কিছুক্ষণ পর ও মাথা তুলছে, মাথাতে বলতেছে কি হয়েছে। তখন মনে হয় যে আমার আত্মার প্রাণ ফিরে আসলো। তারপর সেখান থেকে আমি খুব ভয়ে অরণ্যার হসপিটালে যাই, সেখান থেকে টেস্ট করে আবার চলে যাই ডিরেক্ট। যেদিন যাই সেদিন বাসায় যাওয়ার পর সন্ধ্যার পরে আমার একটা ছোট হার্ট অ্যাটাক হয়। মানে আমি এতটা প্রেশার নিয়েছিলাম যেটা আমি সহ্য করতে পারিনি। এক তো বয়স অল্প, দ্বিতীয়ত বয়স অনুযায়ী অনেক বেশি টেনশন নিয়ে ফেলছিলাম। তারপর ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও কী করবো, নিজে একজন অসুস্থ রোগী, ও বুঝতেছিল না কি করা উচিত। যখন আমার সেন্স আসলো বা একটা ওষুধ দিতে হয় যেটা ও আমায় দিতে পারে নাই, ও অ্যাকচুয়ালি ভাবে না যে আমি ওখান থেকে ব্যাক করতে পারবো, কারণ ওই সিচুয়েশনটা দেখছিল। তারপর যাই হোক, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়েছে। তারপর ওখান থেকে ওর চিকিৎসা আবার শুরু হয়, নিয়ে আসা হয়, ওর চিকিৎসা শুরু করি। ফিস্টুলা করতে হবে। ফিস্টুলা করার জন্য আমাদের হসপিটাল থাকতে একজনের সাথে আলাপ হয়। উনি বললো যে তোমরা ঢাকা আসো, শুধু আমি সব কিছু করতেছি। তো যেহেতু পরিচিত, বিশ্বাস করলাম, ওনার মাধ্যমে ফিস্টুলাটা শুরু করি। ফিস্টুলা ক্যাথেটার 2টা একসাথে শুরু করি, কারণ ফিস্টুলা চালু হইতে 2.5 মাস সময় লাগে। কিন্তু কি বলে, ওইটা শুরু হয় না, আমাদের ওইটা ফিস্টুলাটা নষ্ট হয়ে যায়। একটা ফিস্টুলা নর্মালি অনজয় করলে পর 15,000 টাকা রাখে, যেখানে আমাদের 8,000 রাখছে। কিন্তু একটা ইঞ্জেকশন 2 বেলা দিতে হয়, যেটা 700 করে পড়ে একটা ইঞ্জেকশন, যেটা প্রচণ্ড ব্যয়বহুল, আমাদের পক্ষে সম্ভব না। তো সেখান থেকে
ওই টাকায় হয় না, যে 35,000 টাকা দেয় ক্যাথেটার ফিস্টুলা করতে প্রথমে 17,000 টাকা আমাদের চলে যায়। কিন্তু আমি কি করব তখন? তারপর ওর ব্লাড দিতে হইব। আমরা যখন ডায়ালিসিস শুরু করি, প্রথম ডায়ালিসিসের দিন ওর ব্লাড ছাড়া ডায়ালিসিস কোনোভাবে শুরু করবো না, হিমোগ্লোবিন তখন 3-এরও নিচে। আমি মানে বলতেছি, ওনারা শুনতেছি না, ওরা বলতেছে আমরা রিস্ক নিতে পারবো না। পরে যখন আড়ালে গিয়ে বললো যে আপনার হাজব্যান্ড এখন আমরা ডায়ালিসিস শুরু করি, ও মারা যেতে পারে, তখন আমি বুঝতেছিলাম না যে আমি কি বলবো। পরে আমাদের কাছে মাত্র একজন ডোনার, ওর গ্রুপ হয়েছে ও নেগেটিভ, যেটা খুব রেয়ার, আপনিও হয়তো জানেন, সারা দেশের মানুষই আশা করি জানে, কিন্তু এতটাই রেয়ার মানে পাওয়া যায় না, মানে যায় না। তারপর আমাদের সাথে একজন ছিল, সেটা দিয়ে সে মানে একমাত্র আমার পায়ে পড়া বাকি ছিল। বললাম যে দেখেন, না করলেও ক্ষতি হইব, করলেও ক্ষতি হইব, আবার ভালোও হইতে পারে। তবে আমি রিস্কটা নিয়ে সেটা করাইলাম। তবে যেখানে 4 ঘন্টা হয় সেখানে আমরা ডায়ালিসিস দিলাম 2 ঘন্টা। ফার্স্ট ডায়ালিসিসটা করালাম, তারপরে একের পর এক 4টা ডায়ালিসিস 4 ব্যাগ দেওয়া হলো। প্রথমবার 1 ব্যাগ নিলাম, তারপর থেকে 2 ব্যাগ করে নেওয়া হলো, লাস্টে 1 ব্যাগ নিলাম। তার মধ্যেই ফিস্টুলাটা নষ্ট হয়ে গেল। এখন কিভাবে টাকা ম্যানেজ হবে সেটা মাথায় নাইকা। তো যে রক্ত দিছিল তাদের কাছে আমি একজনে বলছিলাম যে বলছিল যে আপু আপনাদের কিভাবে হলো, এক এলাকার, কিন্তু আমরা কোনোদিন জানতে পারলাম না। পরে হিস্ট্রিটা বললাম যে এইভাবে শুরু, যদি পারো সাহায্য করো। পরে ওরা টোটাল ফার্স্টে আমাদের 32,000 টাকা দেয়। 32,000 দেওয়ার আগে আমি শুরুতেই ওরা টাকা তোলা শুরু করছে, তার 2 দিন পর আমি 15,000 টাকা তুলে নিই ওদের থেকে। 15,000 টাকা দিল আমায়, আমি ওটা দিয়ে এসে পরবর্তীতে ফিস্টুলাটা করি। কিন্তু এটা নিয়ে এসে যে ঝামেলাটা হয় ফ্যামিলিতে, ফার্স্টে যখন ওর ফ্রেন্ড আমায় টাকা দেয় ওটা ওরা নিয়ে যায়, পরের দিন সকালে আমায় মাত্র 12 থেকে 15,000 টাকা দিতে চায়, যেটা আমি ডিরেক্ট না বলে দিই যে আমি এটা হবে না। সেইখান থেকে তারা আমায় দেখতে পারে না। তারপরে যেটা হয়, আমি ম্যানেজ করার চেষ্টা করি সব কিছু। আস্তে আস্তে ওর অবস্থা খারাপ হইতে থাকে। ওর ডায়ালিসিস করাটা আমার জন্য খুব কষ্টের হয়ে যায়। যেটা ছিল সেটা দিয়ে সে ডায়ালিসিস আমি 2টা করে করাই, কিন্তু অ্যাট লাস্ট আমার কাছে আর কোনো টাকা ছিল না যে ডায়ালিসিস আমি করাবো। আমি কিভাবে করাবো? আমি যতটুকু পারছি আমার সম্ভব ছিল আমি ট্রাই করছি। তারপর এক সময় আসে আমার বাসায় জানাজানি হয়ে যায়। অ্যাকচুয়ালি জানাজানিটা হয়তো না, ঈদের আগের দিন, কুরবানিদের আগের দিন আমি আমার বাড়িতে যাই, যেহেতু আমার বাড়িতে জানি যে আমি জব করি, তো ছুটিতে সবাই আসে বাড়িতে। আমার ফ্যামিলিও অধীর আগ্রহে বসে আছে যে আমিও আসবো, তো সেই হিসাবে শুধুমাত্র দেখানোর জন্য আমি আসছি। সেদিনও এতটা অসুস্থ হয়ে পড়ে, ওরে হসপিটালে নেওয়ার মতন কেউ নাই, ওর বাবা মা বোন কেউ নাই পাশে। ইনফ্যাক্ট ওরে কিডনি দেওয়ার কথা ছিল শুরু থেকে আমার, কিন্তু আমি জানতাম না যে আমি কিডনি দিতে পারবো। তখন আমি অনেক ভয়ে ওর মারে বলি, ওর মা সময় নেয়, একটা মা সময় নেয় যে ছেলেকে কিডনি দেবে না দেবে না। 1 ঘন্টা পরে ফোন দেয়, বলে যদি লাগে আমি দেব, এমনভাবে বলে। আমি তারপর বলি যে যাই হোক পাইছি তো। তাও তার ঘন্টাখানিক পর আমি আবার জানতে পারি যে আমি দিতে পারবো। ওই যে ভাইয়াটা আমাদের হেল্প করছে উনি বলছে যে স্ত্রী দিতে পারে। পরে আমি বললাম যেহেতু আমার সাথে ম্যাচ, তাহলে আমি অবশ্যই দেবো। আমি সাথে সাথে ফোন দিয়ে বললাম মা আপনার দিতে হইব না। পরে উনি বলল ঠিক আছে। এর জন্য বাড়ি বিক্রি করার উদ্যোগ নেয়, কিন্তু ওরা কোথায় থাকবো সেটা ভাইবা সেরা বাড়িটা আর বিক্রি করে না, যার জন্য ওর অপারেশনটা হয় না। যদি হয়তো এতদিন ও সুস্থ হয়ে যেত, যেটা আমাদের ডক্টর বলে। কিছু টাকার জন্য ওর অপারেশনটা হয় না, কিন্তু এর ভিতর যেই সমস্যাটা হয়ে যায় আমার ফ্যামিলি জানা যায়, সব কিছু জানতো না, কারণ ওর ফ্যামিলি একদিনের জন্য ওর সামলাইতে পারলো না। যদি একটা দিনের জন্য ওর ফ্যামিলি সামলাইতে পারতো তাহলে হয়তো আমার ফ্যামিলি ফ্লাশ হইতো না, বা আমি যেমনি চলতেছিল চালাইতে পারতাম আরও কিছুদিন। হয়তো এটা মিথ্যা, অন্যায়, তারপরও আমি মনে করছি যে একটা মানুষের পাশে থাকা, একটা মানুষ হিসেবে আমি অন্য কোনো সম্পর্ক টানতেছি না, একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে শুধু আমি থাকতে চাইছি। আমি আমার কিডনি দেবো এটা আমি একবারও ভাবি নাই। আমার শুধু একটাই চাওয়া ছিল যে একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে থাকবো আর তাকে আমি সুস্থ করব। শুধু তাকে সুস্থ করার জন্য যা কিছু করার। আমি অনেক ছোট হয়েছি, লোকের কাছে হাত পাচ্ছি, আমি সারা জীবন লোককে টাকা দিয়ে আসছি, কিন্তু ফার্স্ট টাইম আমার কখনো লজ্জা লাগে নাই যখন আমি আমার স্বামীর জন্য হাত পাচ্ছি।
কারণ কেন লজ্জা পাবো? আমি যদি বাঁচাইতে পারি তাহলে আমার লজ্জা পাওয়ার তো দরকার নেই। আমি সবটুকু চেষ্টা করতেছি, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব যাতে তাকে আমি সুস্থ করতে পারি। বাঁচা মরার মালিক আল্লাহ। তবে একটা কথা এখানে না বললেই নয় প্রিয় শ্রোতা, এদের লাইফ দিয়ে আজকের এদের অবস্থাটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন, বা এদের যে ঘটনাটা সেটা দিয়ে আপনি ওদের দিকে হাত বাড়াবেন কি বাড়াবেন না, সেটার একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আছে। কিন্তু আমার মনে হয় যে একটা মানুষ যখন মৃত্যুর দুয়ারে, তখন আসলে কি করে সে মৃত্যুর দুয়ারে পৌঁছেছে, কি হয়েছে না হয়েছে, যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে আমার মনে হয় তাকে সেভ করা উচিত। তো এটা হচ্ছে বিষয়। অবশ্যই এই মেয়েটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা যৌক্তিক ছিল নাকি শুধুমাত্র ইমোশনাল ছিল, সেটার একটা জাজমেন্টের জায়গা অবশ্যই আছে। এবং যে ছেলেটি বিয়ে করেছে সেও সেকেন্ড ওয়াইফ হচ্ছে উনি। ফার্স্ট ওয়াইফ কি এখনো আছে না ডিভোর্স হয়ে গেছে? এখন আছে, তবে অসুস্থ হওয়ার পর থেকে চলে গেছে। মানে উনিও জানে এখন আপনাদের সেকেন্ড বিয়ের ব্যাপারে? উনি জানে কিছুদিন যাবত, মাসখানেক হইব হয়তো। তো উনি জানার পরে কি রিয়াকশন কি ওনার? উনি জানার পর কোনো রিয়াকশন, হ্যাঁ আবার অবশ্য বিচার দিছে, কিন্তু এলাকার লোকজন বলে যে ও যা করছে ঠিকই তো করছে, ওর পাশে একজনকে দরকার, ওর এই সেবাগুলো তুমি কেন পালাই গেছো? তাদের প্রশ্ন একটা, তুমি কেন পালাই গেছো? আর ও যখন ছিল, ও সুস্থ ছিল, ওদের সংসার করতেছিল, আমি ওদের সংসার কিন্তু ভাঙতে আসিনি। আমি তখনই আসছি যখন ওরে সাহায্য করার মতন কেউ ছিল না। আমি শুধু একটা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছি। এবার আমি কোনোদিন আসতামও না, আমি কোনোদিনও আসতাম না যদি ও পাশে থাকতো। আমি আজ এই ভরা মঞ্চে বলতেছি যে ও যদি আসে যদি ওর দায়িত্ব নেয়, আমি নির্দ্বিধায় আমার জায়গাটা ছেড়ে দেব। তাহলে আপনি বিয়ে করলেন কেন? আমি বিয়ে করছি, ভালোবাসি, বিয়ে করছি, কিন্তু আমার চাওয়া শুধুমাত্র এইটুকুই, ভালো থাকুক, সেখানেই থাক, আমার কাছে থাক বা অন্য কারোর কাছে থাক। আমি শুধু যে মানুষটাকে ভালোবাসি তাকে আমি ভালো দেখতে চাই, ভালো রাখতে চাই, সেটা যার কাছে থাক, আমার আর কোনো চাওয়া নেই। বিষয়টা আসলে কমপ্লেক্স, শুধু ইমোশনাল জায়গা থেকে জাজমেন্টের সুযোগ নাই, ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। কিন্তু আপনারা ও বিয়ে করে ভুল করেছে না শুদ্ধ করেছে এই জায়গাটায় আমরা যেতেই পারি, কিন্তু আমার মনে হয় যে সাহায্যের জায়গাটাতে জাস্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, ওর বাবার প্রচুর প্রপার্টি আছে, এবার বুঝতেই পারছেন যে ওর ফ্যামিলি এটা মানেনি, বা মানাটা স্বাভাবিকও না, খুব স্বাভাবিক না, কারণ ফ্যামিলি চেয়েছিল একটা ছেলেকে বিয়ে করতে, সেটা সে করেনি, পরবর্তীতে নিজের মতো করে একটা ছেলেকে বিয়ে করেছে, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা ফ্যামিলির সাথে যায় না। তো সব কিছু মিলিয়ে আসলে একটা ভজকট অবস্থা, এবং এই ভজকট অবস্থা থেকে আসলে একটা মানুষকে সাহায্য করাটা খুব ডিফিকাল্ট, আমি জানি, কারণ আমরা আসলে তাকেই সাহায্য করি যাকে মন চায়। এই ঘটনা শুনে আসলে অনেকেরই মন চাবে না এই মেয়েটিকে সাহায্য করতে, কিন্তু একটা জিনিস অবশ্যই উচিত, যে মানুষটা মৃত্যুর দ্বার প্রান্তে আছে সেই মানুষটার পাশে কেউ না কেউ দাঁড়িয়েছে। সেটা কিভাবে দাঁড়িয়েছে সেটা বড় প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে ওই মানুষটার সাথে একজন দাঁড়িয়েছে তাকে হেল্প করার জন্য। অ্যাটলিস্ট তাকে আগে সেভ করেন, তাকে আগে বাঁচানোর পরে গিয়ে ওকে, তারপরে সেটা নিয়ে যুক্তিতর্ক হতে পারে যে না সেটা সে ভালো করেছে না মন্দ করেছে। কিন্তু মৃত্যুতে একটা মানুষ পতিত, সেই মানুষটাকে নিয়ে আসলে জাজমেন্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে মানুষটাকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছিল, ওনার হাজব্যান্ড নাম যেন কি? সোহান খান। সোহান আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হবে, ভিডিওতে আপনারা তাকে দেখতে পাবেন। সোহান এতক্ষণ বাইরে সোফাতে ঘুমোচ্ছিল, তাকে আমরা রাখিনি স্টুডিওতে, সে কিছুক্ষণ আগে ডায়ালাইসিস করে এখানে এসছে। আমি বরং বলতে চাই যে এই মেয়েটি আসলে নিজের জীবনের জন্য এখানে আসেনি, সোহানের জন্য এসছে, এবং নিঃস্বার্থভাবে এসছে এই কারণে যে দেখুন, ও যদি বেঁচে যায় তাহলে এমন না যে ওর হাজব্যান্ডের কাছ থেকে কোটি কোটি টাকার মালিক হবে, নট লাইক দিস, কারণ এরই আসলে প্রপার্টি আছে, ওরই কিছু নাই, এর লেখাপড়া আছে, ওর নাই, এবং এমন না যে ওকে নিয়ে সে অনেক আনন্দে সংসার করতে পারবে, কারণ স্টিল তার প্রথম ওয়াইফ তার ঘরে আছে। ঘটনাগুলো কীভাবেও দেখা যায় সেজন্যই বলছি। তো সেই জায়গাটি থেকে আপনারা যদি মনে করেন যে না এই মেয়েটিও অ্যাটলিস্ট একজন ভিকটিমের পাশে দাঁড়িয়েছে, একজন খুব অসহায় একটা মানুষের পাশে দাঁড়িয়েছে তাকে বাঁচানোর জন্যে, তো আমার মনে হয় সেদিক থেকে মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভালো করেছে না মন্দ করেছে সেটা পরের হিসাব। তো এই মুহূর্তে ওনার হাজব্যান্ড স্টুডিওতে, এবং সোহান আমি কয়েকটা কোয়েশ্চেন করি আগে, এতক্ষণ আপনি ছিলেন না স্টুডিওতে, আমাকে একটু বলেন আপনারা বিয়ে শাদী করেছেন কবে? আমাদের বিয়ে হয় আপনার 2018 সালের 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। তো সোহান আপনি তো সব কিছুকে জানিয়েছেন বিয়ের আগে? হ্যাঁ, আপনার একটা ফার্স্ট যা ছিল ওয়াইফ আছে, ওনার কি বাচ্চা আছে? না, বাচ্চা। আচ্ছা, তো আপনার ওয়াইফ তো বর্তমানে আছে, দুজনেই ওয়াইফ আপনার? হ্যাঁ, দুটোই আছে। আচ্ছা, তো আপনার এই যে ডায়ালাইসিস যেটা হলো, মানে যেটা হচ্ছে এখন, কিডনি ধরা পড়েছে, এটার ব্যাপারে আপনি সবকিছু আপ টু ডেট, যে এটা আপনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এরকম সবকিছু আপ টু ডেট? হ্যাঁ, আপনার
ডায়ালিসিস না করলে তো এখন একদমই সুস্থ থাকতে পারি না। আচ্ছা তারপরেও মানে জরুরি 2টা করে করা সপ্তাহে, সেইখানে আমরা 1টা করে করতে পারতেছি, আচ্ছা যার জন্য আমি মোটামুটি 3 দিন সুস্থ থাকি সপ্তাহে, আর 3 দিন খুব কষ্ট করতে হয়, খাইতে পারি না। একটা বিষয় কি মানে যদি ধর্মীয়ভাবে বিষয়টা দেখি সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে, একটা হচ্ছে রিলিজিয়ান থেকে ধর্মীয়ভাবে আপনি যেহেতু মুসলমান সেই জায়গাটা থেকে এটার অনুমতি আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা যদি যাই বা আমাদের আইনের প্রেক্ষাপটে যদি আমরা যাই তাহলে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় ওয়াইফকে নিতে পারবেন না। এবং আমাদের সামাজিক যে অবস্থা সেখানে এটা বিষয়টা সুখেরও হয় না, অনেক ভয়ঙ্কর রকম রূপ ধারণ করে পরবর্তীতে এই বিষয়গুলো জানাজানি হলে। তো এইরকম একটা ঝুঁকি আপনার কি মনে হয় না যে আপনি এরকম একটা বিপদের মধ্যে, বা নাকি আপনার একটা প্ল্যান ছিল যে কোনোভাবেই হোক ওনাকে লাইফে জড়িয়ে তারপরে একটা সেটেল করা? না, এরকম না। আসলে ওর সাথে আমি ভালো ছিলাম না, একদম প্রচুর খারাপ ছিলাম। আর বিয়েটা হয়েছিল আমার মানে অনুমতি ছাড়া অথবা আমার রায় ছাড়া, যৌতুক নেওয়া মানে হয়েছিল জোর করে আর কি একটা বিয়ে, মানে যৌতুকের লোভে আমার বাবা করাইছিল। তখন তো আমার মাথায় একটু প্রবলেম ছিল, তো আমি তো ওইভাবে স্ট্রংলি নাও করতে পারি নাই। তো ভদ্রমহিলার আগে বিয়ে হয়েছিল কোথাও? হ্যাঁ, আগে একটা বিয়ে হয়েছিল, সেটাও আমার জানাইছিল না, সেটাও আমি জানতাম না। এবং আমার চেয়ে এইজটাও অনেক বেশি, বয়সও অনেক বেশি। তো এই বিষয়গুলো আমার মনে আর কি প্রচুর আঘাত করছিল। সংসার কত বছরের আপনার? আমাদের ওই বিয়ে হয়েছিল 13 সালে, বাট ও চলে গেছিল, মানে অন অফ ছিল। ঠিক আছে, আমি এখন যে অবস্থায় আপনি আছেন এই অবস্থা থেকে আপনার ওয়াইফ চাচ্ছে, মানে আপনার সেকেন্ড ওয়াইফ চাচ্ছে আপনাকে কিডনি দিতে, রাইট? সো আপনাকে একটা কিডনি দিলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। তো এটার জন্য কি পরিমাণ আপনার আর্থিক সাহায্য লাগবে? এখন ওষুধপত্র, তারপরে সবকিছু যাবতীয় নিয়ে 3.5 লাখ টাকার মতো। আচ্ছা, আপনি একটু বলেন আমাকে, লুবা ডাক্তার কি বলেছে? ডাক্তার আমরা যখন ভর্তি করে ফার্স্টে বলছে যে দেখো ওর বয়স যেহেতু অল্প, তাহলে তোমরা দেরি করো না, তোমাদের যদি পার্সোনালভাবে কোনো সাহায্য দরকার হয় তাহলে আমরা করব, যেহেতু তোমরা খুবই অল্প বয়সে দুইজন, তোমাদের খুব কম টাকা লাগবে, তোমাদের চার্জ লাগবে 2 লাখ টাকা কিডনি চার্জ। আর যদি তোমার সাথে ম্যাচ হয়ে যায় আল্লাহর রহমতে তাহলে তো সেটা খুবই ভালো কথা, তোমাদের টাকা কম লাগবে, চার্জ লাগবে, আর হসপিটালে 15 দিন থাকতে হবে। এখন সবকিছু মিলিয়ে কি বলছে ডাক্তার, কত লাগবে টোটাল? মানে এখন ডায়ালিসিস বা পরে যা খরচ হবে ওষুধের খরচ ছাড়া শুধুমাত্র কিডনি ট্রান্সফার করতে 3,90,000 টাকা লাগবে। আচ্ছা, 3,90,000, তার মানে প্রায় 4 লাখ টাকার মামলা। হ্যাঁ, আর তারপরে 1 বছর পর্যন্ত ওষুধ খাইতে হইব। ওকে। আর যেটা আশা করি আমরা নিজেরা দুইজনে কাজ যদি করে, ডায়ালিসিস করতে ওকে না পারে, আপনার বয়স কত এখন? 26 বছর বয়স, মানে ডায়ালিসিস যদি করতে না পারে, ওর 2টো কিডনির যে অবস্থা, তাতে ওর ডাক্তার কি বলেছে? ডায়ালিসিস করতে না পারলে যেটা হবে, ওর পেটে যদি পানি জমে, পেটে পানি জমলে পরে যেটা পেট থেকে বের করতে হবে, আর যেটা আইসিইউ সাপোর্ট ছাড়া করা সম্ভব না। আর প্রত্যেক দিন আইসিইউতে, তার মানে আমরা বুঝতে পেরেছি যে ও আসলে মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে পাঞ্জা লড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওতে, আমি দেখতে পাচ্ছি। আমি যখন স্টুডিওতে ঢুকলো তখনই ওকে বলছিলাম সঙ্গে সঙ্গে আপনার পায়ে পানি চলে এসছে। আপনি তো ডায়ালিসিস করেছেন বোধহয় একটু আগেই, তারপরেই অবস্থা। ঠিক আছে, আমি একটু যেটা বলেছি যে সেটা হচ্ছে কি অবস্থায় আপনারা এসছেন এখানে, কিভাবে হয়েছে, ওগুলো নিয়ে তর্ক বিতর্কের সুযোগ আছে, সেগুলো দিকে আমরা বরং না যাই। আমরা বরং এটা কিভাবে দেখি যে এই মেয়েটি একজন ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি যে মেয়েটা ওর পাশে দাঁড়িয়েছে, এবং এই মেয়েটা যদি ওর পাশে না দাঁড়াতো তাহলে হয়তো এই ছেলেটা আজকে লাখ লাখ মানুষের সামনে নিজেকে প্রেজেন্টও করতে পারতো না। আমরা বরং এভাবে দেখি যে একটা মানুষের জীবন বাঁচানো ফরজ, আমরা এটা জানি। তো সেই জায়গাটা থেকে এই ছেলেটার একটা ব্যবস্থা হোক, কিডনির ব্যবস্থা হয়ে গেছে, শুধুমাত্র 4 লক্ষ টাকা হলে এই ছেলেটা বাঁচতে পারবে। আর একটা জীবন বেঁচে থাকা মানে একটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে অসংখ্য ভালো কাজ করার সম্ভাবনা থাকে, অসংখ্য ভালো কাজ করার সম্ভাবনা থাকে। আমরা জানি না যে কালকে আমাদের জন্য কি অপেক্ষা করছে, এই ছেলেটি কালকে পর্যন্ত বেঁচে থাকবে কিনা এটাও আমরা জানি না। কিন্তু আমরা যদি এই ছেলেটির জন্য স্টেপ নেই, আমরা যদি এই ছেলেটির জন্য কিছু না কিছু করি, তাহলে এটার দ্বারা আমাদের একটা ভালো কাজ নিশ্চিত হয়ে গেল। এবং প্রত্যেকটি ভালো কাজের একটা রিটার্ন থাকে, নিজের জীবন দশা সেটা পাওয়া যায়, সৃষ্টিকর্তা আমাদেরকে সেটা দেন, এবং মৃত্যুর পরে তো সেটা আছেই। তো সেই জায়গাটা থেকে আমরা বরং কোনো কিছুর যোগ বিয়োগ না করে, ভালো ছিল না মন্দ ছিল ওদের এই প্ল্যানটা বা কি হয়েছে না হয়েছে, সেই জায়গাটায় না গিয়ে আমরা বরং এই ঘটনাটা কীভাবে দেখি যে একদম মৃত্যু পথযাত্রী একটা ছেলে, মৃত্যু পথযাত্রী একটা মানুষ আজকে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে, মাত্র 4 লাখ টাকা হলে তার বাঁচার সম্ভাবনা হয় উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। তো আমরা তাকে সেই সাহায্যটুকু করি।
ঠিক আছে, তাদের সংসার সুখের হবে, নাকি তারা একসাথে থাকতে পারবে না, নাকি তারা ভবিষ্যতে কিভাবে থাকবে, সেই জাজমেন্ট আমরা বরং না যাই। আমরা বরং এটা চিন্তা করি সোহান সে এখন মৃত্যু মুখাপেক্ষী, তাকে আমরা সাহায্য করি। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আমি আপনাদের সবাইকে বলবো যে ওর পাশে দাঁড়ান, হি নিডস হেল্প। আপনাদের যদি কোনো ফোন নাম্বার থাকে আমাদের শ্রোতাদেরকে যদি বলতে চান, আমি দুটো নাম্বারের কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে দুটো নাম্বার আপনাদেরই নামে, আপনাদের দুজনের নামে তো। হ্যাঁ, এবং এই দুটো কিভাবে করা আছে? বিকাশ করা আছে, বিকাশ করা পার্সোনাল, আর কি করা আছে? দুইটাই পার্সোনাল ছাড়া করা যায় না। শুধু বিকাশ ছাড়া আর অন্য কিছু করেনি, নগদ বা অন্য কোনো কিছু? না, ওরকম ভাবে করা হয়নি। আচ্ছা ঠিক আছে, এই দুটো নাম্বার আমি দেওয়ার আগে একটু সতর্কতা বলে দিই। এই দুটো নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে ইট উইল বি পাবলিকলি ওপেন, এবং এই দুটো নাম্বারে 24 ঘন্টা ফোন আসা, কারোর সঙ্গে আপনার কথা বলা, কিংবা আপনি কারোর সঙ্গে কোনো পার্সোনাল ডিলিংসে যাওয়া, কেউ আপনাকে অর্থ সাহায্য করুক আর না করুক, এগুলোর সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিজেদের। এই ব্যাপারে রেডিও কোনো রেসপন্সিবিলিটি গ্রহণ করছে না, এটা তো আপনারা জানেন এবং মানছেন সেটা। ওকে, সো মেনেই আমি আপনাদের এই দুটো নাম্বার অ্যানাউন্স করতে বলবো। কোনো প্রকার কারো দ্বারা ব্যক্তিগত লেনদেনে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, কারো দ্বারা আপনি যদি ভুলভাবে কনভিন্স হন, কিংবা কেউ যদি আপনাকে কোনো ধরনের ক্ষতির শিকার করে, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। এটা আপনারা মেনে নিচ্ছেন সজ্ঞানে? আচ্ছা, তো মেনে নিয়ে আপনারা দুটো নাম্বার ওপেন করতে পারেন। আপনারা দুটো নাম্বার বলতে পারেন, যে দুটো নাম্বারের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে, আপনাদেরকে সাহায্য করা যাবে। জি বলুন। 01644668196। আরেকবার বলেন। 01644668196। এটা একটা। আরেকটা হলো 01401 868279।